আচ্ছা, ওয়ার্ডপ্রেসের প্লাগইন কি, কে কে বুঝেন? প্লাগইন হ্যাঁ, প্লাগইন বলতে কি কাস্টম পেজের মধ্যে কি টেমপ্লেটের মধ্যে ওপেন করা? প্লাগইন আসলে এক ধরনের ওয়ার্ডপ্রেসের হেল্পিং হ্যান্ড বলতে পারেন। যেমন ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মটাকে চালানোর জন্য অবশ্যই একটা থিম দরকার হয়, ঠিক প্লাগইন আর একটা জিনিস, থিম অ্যান্ড প্লাগইন, ঠিক আছে, দুটোই একটা আরেকটার সঙ্গে জড়িত। এখন কথা হচ্ছে যে একটা প্লাগইন একটা থিম একা একা চলতে পারে না পুরো ফাংশনালিটি নিয়ে, ওর জন্য কিছু সাপোর্টিং হ্যান্ড হিসেবে প্লাগইন দরকার পড়ে। তবে আপনি চাইলে একটা থিমের মধ্যে প্লাগইনের অনেক কোড অ্যাড করে দিতে পারেন, প্লাগইন ছাড়াই তখন থিমটা চলতে পারবে। সেটা ডিপেন্ড করবে আপনার নিজের অ্যাবিলিটির ওপর, আপনার পিএইচপির জ্ঞানের ওপর, ওয়ার্ডপ্রেসের জ্ঞানের উপর ডিপেন্ড করবে যে আপনি একটা প্লাগইনকে একটা থিমের মধ্যে ইন্টিগ্রেট করে দিতে পারতেছেন। আমরা দেখছি না, মানে ইন্টিগ্রেট করা বলতে কি বোঝাচ্ছি, এমনটা না যে আমরা ওই যে রিকোয়ার্ড রিকমেন্ডেড প্লাগইন দেখছি ওইটা না, কিন্তু মানে প্লাগইনের ফুল কোডটা থিমের মধ্যে একদম ঢোকায় দেওয়া, যে পুরো প্লাগইন হিসেবে কাজ না করা, থিম হিসেবে কাজ করবে ওটা। যেমন আমরা কি করছি, অপশন ট্রি দেখছি না, প্লাগইন হিসেবেও কাজ করানো যায়, থিমের ভিতরে ঢোকায় দিয়ে কাজ করা যায়। আমরা কি করছি, থিমের মধ্যে ইন্টিগ্রেট করছি, তাই না? ঠিক এইভাবে আমি একটা ওইটার ক্ষেত্রে যে আমরা লিংকগুলো দেই করছি কিন্তু প্লাগইন ইউজ করেছি না, ওটা তো প্লাগইন ইউজ করছি, ওইটাকে তো আর আমরা থিমের মধ্যে অ্যাড করিনি, হ্যাঁ, ওটা প্লাগইন দিয়ে অ্যাড করছি। হয়েছে। হ্যাঁ, আর আমরা যে অপশন থিম কি বলে অপশন ট্রি ইউজ করছি, ওটা কিন্তু প্লাগইন একটা, মূলত একটা প্লাগইন, বাট আমরা কি করছি, ওটা থিমের মধ্যে বিল্ড করে দিচ্ছি। হ্যাঁ, এমন অনেক কিছু আছে যেগুলো থিমের মধ্যে বিল্ড করে দেওয়া যায়, আবার এমনটা না যে রিকোয়ার্ড রিকমেন্ডেড প্লাগইনের মতো, যেটা থিমের সঙ্গে সরাসরি রিলেটেড, সেটাই হচ্ছে মানে ইন্টিগ্রেট করা। তো এইরকম আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে যে ওরকম কোনো থিমের মধ্যে ইন্টিগ্রেট করার কোনো ম্যাটার দেখবো না। আমরা দেখবো যে আসলে একটা ওয়ার্ডপ্রেস সাইট যখন আপনি রান করা হয় তখন আসলে কী কী প্লাগইন দরকার হতে পারে, বা কী কী প্লাগইন আপনার সাইটে থাকা উচিত, যেটা আপনার একটা সাইটকে খুব ভালোভাবে রান করা হয়। তো আমার একটা লিস্ট আছে এখানে, তো লিস্টটা দেখি। আমরা প্রথমেই একটা প্লাগইন আছে, সেটা নাম হচ্ছে কি আকিজমেট প্লাগইন। এই প্লাগইনটার কাজ কি জানেন? এই প্লাগইনটার কাজ হচ্ছে সকল ধরনের স্প্যাম কমেন্ট প্রোটেক্ট করা, স্প্যাম ফেক কমেন্টগুলো প্রোটেক্ট করা, ঠিক আছে? তো এটা ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের সময় বাই ডিফল্ট চলে আসে, ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনে বাই ডিফল্ট আসে। কীভাবে আসে দেখেন, তো আমরা এখান থেকে প্লাগইনস মেনু থেকে ইনস্টলড প্লাগইনে যাব। দেখছেন আকিজমেট আমরা তারা ইনস্টল করিনি, বাট এই প্লাগইনটা মূলত আমাদের ডাব্লিউপি কন্টেন্ট প্লাগইনসের ভিতরে আকিজমেট প্লাগইন। দেখেন কত কিছু আছে, দেখছেন? এটা কিন্তু বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের সঙ্গে সঙ্গে চলে আসে। জাস্ট আপনাকে সিম্পলি কী করতে হবে, এটাকে অ্যাক্টিভেট করতে হবে। আপনি যদি সাইটটা রিমোট সার্ভারে চালান, মনে করেন আজকে রাতে সাইটটাকে হোস্ট করাইছেন, কালকে সকালবেলা উঠে দেখবেন কয়েক হাজার কমেন্ট করছে, স্প্যাম কমেন্ট, এরকম আছে। এটা অনেক সময় কি হয় যে রোবট দিয়েও করা হয়, মানে অটোমেটিক্যালি কিন্তু স্ক্রিপ্ট থাকে, স্ক্রিপ্ট দিয়ে মানে ওরা কি করে যে ব্ল্যাক হ্যাট মেথড ইউজ করে কমেন্ট পোস্ট করতে থাকে, কোথায় যায় যায়। এটা থাকলে কি হবে যে না, কমেন্টটা অবশ্যই আপনার সাইটে আসবে, বাট পাবলিশড হবে না, ওটা স্প্যাম হিসেবে ট্রিট করে রেখে দিবে, ওরা ট্রিগার করবে না। কোথায় আসবে এই কমেন্টে যদি আসেন, এই যে কমেন্টস, আপনাদের কমেন্টসে এসে এখানে জমা হয়ে থাকবে, এবং সেটা স্প্যাম নামে একটা আলাদা অপশন আছে, সেইখানে যদি স্প্যাম দেখেন, এই যে স্প্যামে এসে সেটা জমা হয়ে থাকবে। যেহেতু আমাদের সাইটে লোকাল হোস্ট আছে, কেউ এখানে অ্যাক্সেস করতে পারে না। যদি এটা রিমোট সাইট হতো, তাহলে এখানে দেখতেন যে এখানে 50-60টা করে কমেন্ট পড়ে থাকতো। তো এখানে যখন আপনি অ্যাক্টিভেট করলেন, এখানে একটা সেটিংস আছে, সেই সেটিংসটা বলতে এই সেটিংসটা যে অ্যাক্টিভেট ইউর আকিজমেট অ্যাকাউন্ট। তো আমরা এখানে যদি অ্যাক্টিভেটে ক্লিক করি, তাহলে আমাদেরকে এখানে একটা ওদের এপিআই কি দিতে বলবে, মানে এক কথায় এদের একটা এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিতে বলবে, ঠিক আছে? তো রেজিস্ট্রেশন নাম্বারটা আগে ফ্রি ছিল, ফ্রি, আর এখন পেইড। তো আমরা একটু দেখি আসি যে আসলে এখনও কি পেইড আছে না ফ্রি আছে। 1 মাস আগেও দেখছি যে এটা এখন পেইড দেখাচ্ছে। আচ্ছা, তো আমরা গেট অ্যান্ড অ্যাকিজমেট কি করি, দেখছেন? আচ্ছা, এখানে বলছে যে বেসিক যেটা যে পার্সোনাল নন কমার্শিয়াল সাইট অ্যান্ড ব্লগ। তো এখানে বলছে যে নেম ইউর প্রাইস। তো আসলে আমরা গেট স্টার্ট করি, এখানে এটা কি বলছে আমরা এক্স্যাক্টলি বুঝতে পারতেছি না, বাট এখানে বলছে নন কমার্শিয়াল ইউজ
এখানে বলছে যে 50,000 মান্থলি চেকস, মানে এরা 50,000 কমেন্ট প্রোটেক্ট করবে পার মান্থ। তো এটা আসলে অনেক ব্যাপার সেবার। আমরা একটু গেট স্টার্ট করি যে দেখি ওরা কিছু বলে কি না। যে ওরা বলছে যে আমি কোনো টাকা পয়সার কথা বলতেছি না যে আমাকে $10 দিতে হবে, আপনি যা দেবেন আমি তাই নেব। আমার আমার তো জাস্ট টেস্টিং পারপাস, আমার তো দরকার নাই। তো এরকম ব্যাপার হচ্ছে কি যে আপনি অলওয়েজ হ্যাবিট থাকা ভালো প্রিমিয়াম জিনিসে প্রিমিয়ামভাবে ইউজ করা। বাট আমরা কি, আমাদের সেই সামর্থ্য আছে এটা প্লাগ ইন টেস্ট করবো, আমরা এই টাকা ব্যয় করার মতো সামর্থ্য আমাদের নাই। তো যাই হোক, তো এখানে একটা এপিআই কি আমার অলরেডি করাই আছে। এটা অনেক আগে, আজ থেকে 4-5 বছর আগে এই এপিআই কোডটা আমার জেনারেট করা। এটা দিয়ে এখনও কাজ হয়, আপনারা এটা দেখে নিয়ে করতে পারবেন, ঠিক আছে। তো এটাকে জাস্ট ইউজ দিস কী করবেন, মানে আপনার থাকলে আপনি নিতে পারেন, টাকা দিয়ে কিনে নিতে পারেন, কোনো সমস্যা নাই। আর যদি না থাকেন তাহলে এটা ইউজ করতে পারবেন। তবে আনলিমিটেড যদি ইউজ করতে থাকেন তাহলে আমারটা বাতিল হবে, আপনাদেরটা বাতিল হবে। তবে আমি এখন পর্যন্ত কম্পিউটারে 100+ সাইট ইউজ করছি, হ্যাঁ এখনও এটা জীবিত আছে। তো এটা যখন হ্যাঁ এই যে যেটা বলতেছে না যে মানে নেম ইউর প্লাগ ইন প্রাইস, তো ওই জায়গাটা আসলে ফ্রি ছিল, নন কমার্শিয়াল ইউজ ছিল, ফ্রি। দেখেন যে বলছে যে অ্যাকিসমেট এখন হ্যাজ বিন সাকসেসফুলি সেট আপ অ্যান্ড অ্যাক্টিভেটেড। তো এখানে আরেকটা ব্যাপার আছে, এখানে বলছে যে কমেন্টস, যে শো দ্য নাম্বার অফ অ্যাপ্রুভ কমেন্টস বিসাইড ইচ কমেন্ট অথর। তো আপনি যদি কমেন্ট অ্যাপ্রুভ করেন তো ওই অথরের নামের পাশে, এইখানে নামের পাশে দেখাবে যে কতগুলো কমেন্ট আপনি অ্যাপ্রুভ করছেন, এটা একটা কাউন্টিং দেখাবে এখানে। আর একটা ব্যাপার হচ্ছে এখানে বলছে স্ট্রিক্টনেস, যে প্রথমটা হচ্ছে কি যে সাইলেন্টলি ডিসগার্ড দ্য রোস্ট অ্যান্ড মোস্ট পারভেসিভ কমেন্ট সো আই নেভার সি। তো বলছে যে যদি স্প্যাম কমেন্ট হয় তো ওরা ডাইরেক্ট ডিলিট করে দেন, আমার দেখার দরকার নাই, মানে এটাকে প্রিজার্ভ করার কোনো দরকার নাই, সেভ রাখা দরকার নেই। আর পরেরটা বলছে কি অলওয়েজ পুট স্প্যাম ইন দ্য স্প্যাম ফোল্ডার ফর রিভিউ। আরেকটা অপশন আছে এখানে যে নোট বলছে যে স্প্যাম ইন দ্য স্প্যাম ফোল্ডার ওল্ডার দ্যান 15 days ইট ডিলেটেড অটোমেটিক্যালি। এখানে প্রথমে বলে দিচ্ছে যে যদি স্প্যাম হয় ডিলেট করে দেন, আর পরে বলছে যে কি যে অলওয়েজ স্প্যাম ফোল্ডারে রেখে দিবেন ফর রিভিউ। তবে অবশ্যই 15 দিনের উপরে যেগুলো হবে, 15 দিন পার হয়ে গেলে অটোমেটিকলি ডিলেট হয়ে যাবে। তো আপনার এমন সময় অনেক হতে পারে যে কমেন্টে স্প্যাম না, আর ওয়ার্ডপ্রেস কোনোভাবে ডিটেক্ট করছে স্প্যাম, হতে পারে না। তো ওই জন্য কী করবেন যে এই অপশনটা রেখে দিবেন যে এটা থাক, এইখানে ডিলিট করার কোনো দরকার নেই। আপনার এমন তো না যে আপনার সরাসরি ইনবক্সে আসতেছে, স্প্যাম হিসেবে ট্রিট করতেছে, বাট 15 দিন পর ডিলিট হয়ে যাবে, আর আপনি স্প্যাম ফোল্ডার তো চেক করেনি। তো যদি মনে করেন যে না স্প্যাম না, তাহলে এটাকে আপনি অ্যাপ্রুভ করে দিলেন, তাহলে কী হলো, ভালো একটা কমেন্ট থাকবে। তো সেভ চেঞ্জ দেবেন। আচ্ছা, তো এটার আসলে এক্স্যাক্টলি আউটপুট কোনো কিছুই এখন নাই, এটা এরকমই, এটার আউটপুট বলতে এতটুকুই, যখন কমেন্ট স্প্যাম হবে তখন বুঝতে পারবো। আর এটা মূলত কাজ করবে রিমোট সাইটে, রিমোট সাইট ছাড়া এটা কাজ করে না, ঠিক আছে। সো আপনি আমরা যখন ডোমেন হোস্টিং করবো নেক্সট ক্লাসে করে, আপনি যখন সার্ভারে এটা আপলোড দেবো তখন বুঝতে পারবেন যে ব্যাপারটা কী, ঠিক আছে। সো এটা গেল একটা প্লাগ ইনের কাজ। সেকেন্ড প্লাগ ইনটা হচ্ছে জেটপ্যাক। এটা অনেক বিশাল একটা প্লাগ ইন, প্রায় 17 থেকে 18 মেগাবাইট প্লাগ ইনটা সাইজ, এবং এর ফিচারও অনেক অনেক অনেক। আপনাদেরকে একটা প্লাগ ইনের কথা বলছিলাম যে এডিট কাস্টম সিএসএস চাইল্ড থিম যখন দেখাইছি, কাস্টম সিএসএস এর কথা বলছিলাম একটা। তো এই প্লাগ ইনটা যদি আপনি ইউজ করেন, কাস্টম সিএসএস এর প্লাগ ইনটা ইউজ করতে হয় না তখন, এই প্লাগ ইনের মধ্যেই ইন্টিগ্রেট করা ওই কাস্টম সিএসএসটা, ঠিক আছে। সো এই প্লাগ ইনটা অনেক বড়, এবং যদি আপনি চান যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে এসে ইনস্টল করবেন, এই যে এখান থেকে এসে এই প্লাগ ইন থেকে এসে অ্যাড নিউ থেকে ইনস্টল করবেন, তাহলে আপনাকে ইনফিনিট এরর দিবে, টাইম আউট মেসেজ দিবে বারবার, কারণ প্লাগ ইনটা তো অনেক বড়, 17 থেকে 18 মেগাবাইট সাইজ প্লাগ ইনটা, দেখেন এই যে প্লাগ ইনটা, ঠিক আছে। তো এটা আপনি চাইলে এখান থেকে নিতে পারেন, ডাউনলোড করে নিতে পারেন, বাট আমার অলরেডি এটা ডাউনলোড করাই আছে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন এখান থেকে, ঠিক আছে। তুমি প্লাগ ইনের এত ফিচার দেখেন, কতগুলো ফিচারে প্লাগ ইন, এই যে কতগুলো ফিচার আছে এখানে। সব মানে মোস্ট কমনলি ফিচার হচ্ছে যে আপনি একটা শর্টকাট একটা ইউআরএল পাবেন আপনার পোস্টে, শর্টকাট ইউআরএল যেটা আপনি আপনার ফেসবুক বা যে কোনোখানে শেয়ার করতে পারবেন, কাস্টম সিএসএস পাবেন। আসলে এইটা নিয়ে যদি আপনি রিসার্চ করেন তাহলে বলবো যে এটা ওয়ান কাইন্ড অফ সর্বেসর্বা প্লাগ ইন, মানে ওর একের ভিতরে অনেক কিছু আছে, ঠিক আছে। এবং এই প্লাগ ইনটা একদম ডিরেক্টলি ওয়ার্ডপ্রেস থেকেই ওরা ডেভেলপ করছে, এটা দেখেন লেখা আছে অটোমেটিক,
এই অটোমেটিক হচ্ছে ওয়ার্ডপ্রেস একটা কোম্পানি, ঠিক আছে, এরাই প্লাগইনটাকে ডেভেলপ করছে। বাট এত বড় একটা প্লাগইন, এতগুলো ফিচার আছে, এখনও এটা ফ্রি ভার্সন, পেইড না। তো এইটাকে আপনি যে কাজ করতে পারেন সেটা হচ্ছে যে প্লাগইনটা অলরেডি আমার কাছে আছে, আমি প্লাগইনটাকে দেখি। এই যে জেটপ্যাক, এটা অনেক আগে ডাউনলোড করা ছিল, 2012 সালে ডাউনলোড করা ছিল এটা। এটা মাত্র দেখে কত, এটা 2 মেগাবাইট। আর 2014 সালে এসে কত হয়েছে এটা, মানে জিপ করা অবস্থায় প্রায় 7 মেগাবাইটের কাছাকাছি। এটাকে যদি আনজিপ করি, এক্সট্রাক্ট করি, আনজিপ করলে দেখেন কি হয়। আনজিপ করছি এবং এটা সাইজ দেখেন কত। এই দেখেন, মানে বললাম না যে 18 প্লাস 18 কাছাকাছি। তো এটাকে আমরা জাস্ট কী করবো, আমাদের ওয়ার্ডপ্রেসের যে প্লাগইন ডিরেক্টরি আছে সেই প্লাগইন ডিরেক্টরিতে বসাই দিব। এর আগে কিন্তু আমরা ডেমো ডাটা ক্রিয়েটর দেখছি, প্রথমের দিকে কীভাবে ডেমো ডাটা ক্রিয়েট করতে হয়, তারপর লিঙ্ক ম্যানেজারের কাজ দেখছি না। তো তারপর আমাদের একটা প্লাগইন ডেভেলপ করছিলাম, উইজেট দেখছি, টিএমজি এক্সাম্পল প্লাগইন দেখছি, আসলে অনেক কিছুই দেখছি। তো আমরা এখন কি করব, এটাকে জাস্ট প্লাগইন ইনস্টল প্লাগইনে যাব। আপনারা যখন বড় বড় প্লাগইনগুলো হবে অবশ্যই ডিরেক্টলি আপনারা ওয়ার্ডপ্রেস দিয়ে আপলোড করবেন না। আগে কী করবেন, ওটা আপনার এফটিপি সফটওয়্যার দিয়ে অথবা আপনার ডিরেক্টলি সি প্যানেল দিয়ে ওটাকে কী করবেন, অ্যাড করে নেবেন, তারপর করবেন আপনি। তো এখানে দেখেন যে jetpack/wordpress.com, জাস্ট অ্যাক্টিভেট করেন। অ্যাক্টিভেট করার পর আপনার এখানে কিছু প্রসেস আছে। তো অ্যাক্টিভেট হলো, অ্যাক্টিভেট হওয়ার পরে দেখেন উপরে একটা অপশন চলে আসছে। হ্যাঁ, তো এখান থেকে আপনি পাবেন যে জেটপ্যাকে যেতে পারেন। এখানে গেলে এর ফিচারগুলো দেখাবে যে জেটপ্যাকের কী কী ফিচার আছে এখানে। এই যে কী কী ফিচার আছে, এইগুলো হচ্ছে অ্যাক্টিভ ফিচার, এবং আরও ফিচার আছে। এই যে দেখছেন কত কিছু আছে। আপনার গ্রাবাটার ইউজ করছেন না, শর্টকাট আছে, গ্রাবাটার আছে, শেয়ারিং বাটন আছে, শর্টকাট আছে, তারপরে স্ট্যাটিক্স যে দেখাতে হয়। হ্যাঁ, আমরা স্ট্যাটিক্স দেখি না যে কত ভিজিটর আসলে আসলো, সেগুলো সাবস্ক্রিপশনের উইজেট আছে, তারপরে কমেন্ট উইজেট আছে। মানে এখানে দেখেন, মানে আপনার দরকার নাই এমন কিছু আছে, আপনার দরকার নাই এমন কিছু আছে, এখানে সবই আছে। তো এখানে আমরা এখানে আপনি জাস্ট কী করবেন যে এই সেটিংসে আসেন, সেটিংসে এসে আপনার দরকার যেগুলো সেগুলোকে আপনি জাস্ট এখান থেকে অ্যাক্টিভেট করে নেবেন। এখানে গেলেই দেখবেন এখানে অ্যাক্টিভেট নামে অপশন আছে একটা। হ্যাঁ, এখানে অপশন আছে, আপনার যদি কন্ট্যাক্ট ফর্ম, যেটা কাস্টম কন্ট্যাক্ট ফর্ম আপনি এখান থেকে জেনারেট করতে পারবেন। আচ্ছা, আমাদের দরকার যেটা আমি কথা বলছিলাম বারবার, সেটা হচ্ছে কাস্টম সিএসএস। তো এখানে দেখেন অ্যাপিয়ারেন্স থেকে কী আছে, কোনো অপশন আছে এখানে, কিন্তু যখন আমি কাস্টম সিএসএসটা অ্যাক্টিভেট করবো তখন কিন্তু অ্যাপিয়ারেন্স থেকে এডিট সিএসএস নামে একটা অপশন চলে আসবে, এডিট সিএসএস। দেখেন আসছে এডিট সিএসএস, এবং এটা আপনারা যদি চাইল্ড থিম ইউজ করতে চান চাইল্ড থিম ইউজ করতে পারেন, অথবা জাস্ট ডিরেক্টলি এই প্লাগইনটা ইন্টিগ্রেট করে দিয়েই আপনারা এখান থেকে এই অপশন থেকে এটাকে এডিট করতে পারবেন। এটা তো অনেক বড় একটা প্লাগইন, তাই না? এইটার অল্টারনেটিভ প্লাগইন আরেকটা আছে, এটা হচ্ছে এমনটা কাস্টম সিএসএস। কাস্টম সিএসএস লিখে সার্চ দিবেন, দেখবেন যে ওই প্লাগইনটা দেখাবে। এবং যদি আপনার মনে হয় যে না আমার এতটা প্লাগইন দরকার নাই, তো আমার শুধু দরকার কাস্টম সিএসএসটা, জাস্ট কাস্টম সিএসএস এখানে প্লাগইনটা আছে, এই যে সিম্পল কাস্টম সিএসএস, ঠিক আছে। এই প্লাগইনটাও ইনস্টল করলেও ঠিক একই উইন্ডো দেখতে পারবেন, এখানে দেখাচ্ছে, দেখেন এখানে একই সিস্টেমে দেখতে পারবেন। এখানে প্লাগইনের ডেমো ফাইলটা দেওয়া নেই অবশ্য। আচ্ছা দেখেন, এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ মেনুটা কিন্তু এরকমটাই, যে এখানে যেমন দেখতে পাচ্ছেন যে এটা অ্যাডমিন মেনু, মানে অ্যাডমিনিস্ট্রেটিভ মেনুটা যেমন যে সিম্পল সিএসএস, এখানে যেমন দেখতে পাচ্ছেন এর পাশে অপশন আছে আপডেট সিএস, কাস্টম সিএসএস, ঠিক এখানেও কিন্তু যেমন সেভ স্টাইল শিট, মানে এই উইন্ডোটার মতোই এই উইন্ডোটাও। যদি প্লাগইনটা অ্যাক্টিভেট করেন তাহলে দেখতে পারবেন যে আসলে এইটার মতো এটাই, ঠিক আছে। জাস্ট আপনি এখান থেকে মনে করেন যে আপনি এখন এডিট করতে চাচ্ছেন, আপনি যে কোনো কিছু এখানে এডিট করেন। ওই যে যেমন চাইল্ড থিম এডিট করছেন না, যে সাইড টাইটেল বা এই টাইপের কিছু একটা, তো এখানেও আপনারা সেভাবে করতে পারবেন। তো এখানে ইনস্পেক্ট এলিমেন্টে যান, যাওয়ার পর মনে করেন যে আপনার দরকার হচ্ছে কি, এই যে লগো ইমেজ দরকার, তাই না? এই লগো ইমেজটাকে আপনার বড় করা দরকার। তো জাস্ট এখানে কপি করেন, পেস্ট করেন। কী করা দরকার, লগো ইমেজটাকে আপনার দরকার হচ্ছে ওয়াইড হচ্ছে 100%, অথবা মনে করেন যে ওয়াইড দিবেন আপনি হচ্ছে 500 পিক্সেল, ফর এক্সাম্পল 500 পিক্সেল দিলাম আমি, তো সেভ দিলাম। দেখেন কীভাবে এটা ওভাররাইট করে, রিফ্রেশ দেন। ইনকেস যদি ওভাররাইট না করে, যেটা আমরা চাইল্ড থিমে দেখছিলাম,
তাহলে কিন্তু ইম্পর্টেন্ট প্রপার্টিটা ইউজ করতে হবে, ঠিক আছে? বাট এটা কিন্তু ওভারহেড করছে। তো ব্যাপারটা বুঝতে পারছেন যে এটা কত ইম্পর্টেন্ট। তো আপনি জেটপ্যাক প্লাগইন দিয়ে ওইভাবে করেও কাজগুলো করাই নিতে পারবেন। আরও ম্যাটার হচ্ছে দেখেন, আমি এটাকে ডিলিট করে দিলাম কারণ এটা আমার দরকার নেই, খারাপ দেখাবে। মানে আমি জাস্ট সিএসএস এডিট করে দেখালাম যে কীভাবে হয় এটা। আরেকটা ব্যাপার হচ্ছে যে সেটিংসে জানাবার, আমাদের এখানে ব্লগ পোস্ট আছে তাই না, ব্লগ পোস্ট। তো আমরা চাই কি ব্লগ পোস্টের পর একটা শেয়ারিং বাটন বা শেয়ারিং বলতে শেয়ারিং কোনো অপশন চাই আমরা এখানে। তো এই জন্য এই যে শেয়ারিং যেটা, এটাকে অ্যাক্টিভেট করেন। আমরা করলাম। এবার আমরা সেটিংস থেকে এই দেখেন শেয়ারিং অপশন চলে আসছে এখানে। তো শেয়ারিংয়ে যান। এখন বলতেছে যে আপনি শেয়ারিংটা কীভাবে চান। এখানে বলছে কয়েকটা অপশনের কথা বলছে এখানে, যে অ্যাভেলেবেল সার্ভিস, যে শেয়ার করার জন্য এই সার্ভিসগুলো আছে। তখন আপনি কোনটা চান, যেটা চান সেটা ধরে এনে এখানে ছেড়ে দেন। এটা যেখানে ছেড়ে দিবেন। আমার এগুলো দরকার, আমি এগুলো মনে করেন নিচ্ছি। তোমার আমার এতটুকুই দরকার। তো এখন বলতে যে লাইভ প্রিভিউটা কেমন হবে, লাইভ প্রিভিউটা ঠিক কেমন হবে, আমার যে ঘরে অ্যাড করা আছে সেই কটাই কিন্তু আমার এখানে দেখা হবে। পরে বলছে কি বাটন রেজিস্টার, যে আইকন প্লাস টেক্সট অর টেক্সট উদু টেক্সট, মানে যেটা খুশি আপনার দরকার আপনি সেখান থেকে সেটা এখান থেকে নিতে পারেন। তো আমার দরকার কি আইকন নিব, এটা 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 অফিসিয়াল ওয়ার্ড কেমন দেখাচ্ছে। আমরা এইটাই হয়, এটা বেটার আর এটা বেটার, এইটাই বেটার, এটা রাখি। দেন এখানে বলতে যে শেয়ারিং লেভেল, তো আপনি এখানে শেয়ারিং লেভেল চেঞ্জ করে দিতে পারেন, যে লিখতে পারেন যে গিভ এ শেয়ার লিখলেন। দেন এখানে বলছে যে এই যখন এই লিঙ্কে ক্লিক করবে তখন কীভাবে ওপেন হবে, নিউ উইন্ডো ওপেন হবে নাকি সেম উইন্ডো দিয়ে ওপেন হবে। তো আপনি অবশ্যই নিউ উইন্ডো দিবেন, কারণ আপনার বর্তমান উইন্ডোটা আপনি অবশ্যই থাকতে চাইবেন ওখানে। আর পরে এগুলো কী বলছে দেখেন, যেখানে বলছে যে শো বাটনস অন ফ্রন্ট পেজে, আর্কাইভ পেজ, সার্চ, আমরা কী চাই পোস্ট পেজে চাই অনলি, আমরা কোথাও চাই না। সো দিলাম। এখানে বলছে যে টুইটার সাইট ট্যাগ। তো আমার এখানে কি বলছে যে এখানে দেখেন যে দ্য টুইটার ইউজার নেম অফ দ্য সাইট অফ দ্য উনার অফ দিস সাইট ডোমেন। তো বলছে যে এখানে যে এই ডোমেনটা যে উনার, তার একটা যদি টুইটার অ্যাকাউন্ট থাকে সেই টুইটারের ইউজার নেমটা এখানে দিতে হবে, ঠিক আছে? আর বলছে যে ডিসেবল সিএসএস অ্যান্ড জেএস। তো এটা আসলে যদি আপনার চান যে ডিরেক্টলি আপনাদের যে সাইটের যে সিএসএসগুলো আছে এখানে দেখেন বলছে যে অ্যাডভান্স, if this option is checked you must include this file in your theme manually for the sharing links to work। এটা বলছে যদি আমি এখান থেকে ডিসেবল করে দিই সিএসএসটা, তাহলে আমরা জেটপ্যাকের যে সিএসএস এবং জেএস ফাইল আছে এই শেয়ারিং বাটনের জন্য ওগুলো ডিসেবল হয়ে যাবে এবং আপনাকে নিজেকে এই শেয়ারিং বাটনের জন্য আবার কোডগুলো লিখতে হবে। তো আমরা দরকার আছে এটা করা, আমরা জাস্ট সেভ চেঞ্জ দিলাম, দিয়ে এবার আমরা একটা বড় পোস্টে যাই। আমরা এই পোস্টে যাই, দেখেন শেয়ারিং বাটনটা আসে কিনা। আসছে, লেখাটা লিখছিলাম না, আসছে। তো আরো মজার জিনিস আছে, দেখেন আমি দেখাচ্ছি। হ্যাঁ ইউআরএল অ্যাড করতে হবে না, আপনাদের ক্লিক করেন, ক্লিক করলেই তো ফেসবুক অটোমেটিক চলে আসতেছে। হ্যাঁ, এরপর আমাদের দরকার কোনটা, মনে করেন যে আমার কোনো গ্রাভাটার হোভারকার দরকার আমাদের, যে আমাদের যদি গ্রাভাটার কোনো অ্যাক্টিভ করা থাকে তাহলে গ্রাভাটার এই যেমন এখানে আসে, এই যে এটা গ্রাভাটার না, তো জাস্ট দেখেন কি আসে। এখানে ক্লিক করলে কিন্তু এখন কোনো ইফেক্ট পাচ্ছেন না, আর যখন আমি এটাকে হোভারকারটা অ্যাক্টিভেট করলাম এবং যখন আমি রিফ্রেশ দিব পেজটাকে, এরপর যখন আমি মাউস ধরবো তখন দেখেন একটা হোভারকার চলে আসতেছে, ঠিক আছে? একটু ওয়েট করেন। একটু আগে দেখাটা ধরলো, কি সমস্যা হচ্ছে এটা। আচ্ছা, এটা অ্যাক্টিভেট ডেফিনেটলি হবে, এটা কোনো সমস্যা না। আচ্ছা, লাস্টলি আরেকটা ম্যাটার, সেটা হচ্ছে পরেগুলো আপনারা চেক করে নিন। আমি এখন আরেকটা দেখাই, সেটা হচ্ছে এখানে অবশ্য সবগুলো দেখছি ডিসেবল করা। আচ্ছা, আমরা জেটপ্যাকে আবার যাই, ব্যাক করি, ব্যাক করে আমরা নিচের দিকে আসি, আমরা একটু নিচের দিকে আসি। এই যে রিলেটেড পোস্ট, হ্যাঁ
তো রিলেটেড পোস্ট কেমন হয়, যে একটা পোস্টের এগেনস্টে যদি ট্যাগগুলোর মিল থাকে তাহলে সেই পোস্টটা দেখায়। তো এইটা অ্যাক্টিভেট না আমাদের এখানে। তো অ্যাক্টিভেট করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সেটা কাজ করে। এটা আসলে কাজ করতো, বুঝলাম না এখানে কাজ করতেছে না কেন এখন। আচ্ছা, আমরা সাইট ভেরিফিকেশনটা অ্যাক্টিভ করি, ওটা যেহেতু কাজ করতেছে না, আমরা সাইট ভেরিফিকেশনটা অ্যাক্টিভ করি। এটা অনেকটা এসইওর কাজে হেল্প করবে। হ্যাঁ, আমরা সাইট ভেরিফিকেশনটা পাইলাম, পাওয়ার পর আমরা একটু দেখি কোথায় অ্যাড হলো ওটা। টুলস, এটা কোথায় অ্যাড হলো? বুঝলাম না এটা কোথায় অ্যাড হলো। আপনার মোবাইল থিম, যেটা মোবাইল থিম হচ্ছে ব্যাপারটা এমনটা, সেটা হচ্ছে মনে করেন আপনাদের থিমটা রেসপন্সিভ না, সেক্ষেত্রে আপনি যখন মোবাইলে ভিজিট করবেন তখন তো পুরো উইন্ডোটা, পুরো স্ক্রিনটা দেখাবে, তাই না? সো এটা জাস্ট এনাবল করার সঙ্গে সঙ্গে আপনাদের থিমটা অটোমেটিক্যালি মোবাইল রেসপন্সিভ হবে। তবে এক্স্যাক্টলি নেটিভ স্টাইলে হবে না, মানে আপনাদের থিমটা যেমন করে দেখানোর কথা ছিল ওইভাবে হবে না। ওইটা হবে হচ্ছে কি, যে যখন মোবাইল থেকে ভিজিট করবেন এই মোবাইল থিমের এগেনস্টে যেভাবে করে, মানে এর আন্ডারে যেভাবে করে ডিজাইন করা থাকবে ঠিক সেভাবে করে দেখাবে, বাট মোবাইল অপটিমাইজ হয়ে দেখাবে সেটা তখন। এখন যদি এখানে এমনটা হয় যে এই সেটিংসগুলো দেখাচ্ছে না, আসলে না দেখারই তো সমস্যা। এই সেটিংসগুলো দেখাচ্ছে না। এটা দেখাতে ধরে কারণ দেখায় না, কি যে সমস্যা এটাতে। আচ্ছা, এটা আমরা দেখে নিন, এত সময় নষ্ট করা যাবে না। এই এই যেগুলো ব্যাপার আছে এখানে আরও, এগুলো আপনারা নিজের একটু চর্চা করে, যেমন কন্ট্যাক্ট ফর্ম আছে, সার্চ আছে, আরও অনেক বিষয় আছে, এগুলো দেখে নিন আপনারা। আমি নেক্সট প্লাগইনে গেলাম, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এসইও বাই ইয়োস্ট। তো এটা অনেক চমকপ্রদ একটা প্লাগইন এবং এটা টোটালি এসইওর জন্য কাজে লাগে এবং ওয়ার্ডপ্রেসের জন্যই মূলত তৈরি করা। এর আরও অনেক ভার্সন আছে, বাট ওয়ার্ডপ্রেস যেহেতু অনেক বেশি এসইও ফ্রেন্ডলি এবং এর টেমপ্লেট স্ট্রাকচারটাও অনেকটাই এসইওর এনাবল করা। সো আমরা জাস্ট এই প্লাগইনটার মাধ্যমে অনেক অনেক কিছু করতে পারবো। এটাকে জাস্ট এখান থেকে ডাউনলোড করে দিবেন। ডাউনলোড করে নিয়ে আপনারা, আমি এটাকে ডেস্কটপে রাখলাম। দেখেন এটাও কিন্তু প্রায় 1.5 মেগাবাইটের কাছাকাছি। সো যখন দেখবেন যে 1 মেগাবাইট বা এর উপর চলে গেছে, তখন এই প্লাগইনগুলোকে কখনোই আর এই অ্যাড নিউ প্লাগইন থেকে অ্যাড করতে যাবেন না, ঠিক আছে? ওগুলোকে অলওয়েজ আপনারা কী করবেন, যে ম্যানুয়ালি আপলোড দিবেন, দিয়ে অ্যাক্টিভেট করবেন, তাহলে আপনার সাইটের পারফরমেন্স ঠিক থাকবে। কারণ দেখা যাবে অনেক সময় আপলোড দিচ্ছেন, কিছু ফাইল আপলোড হয়ে, মানে সব ফাইল আপলোড হয়েছে কিন্তু 2-1টা ফাইল আপলোড হয়নি,
ওটার জন্যই কিন্তু প্লাগিনটা কনফিগ করবে বারবার। তো মোটামুটি বড় প্লাগিনগুলো অলওয়েজ চেষ্টা করবেন ম্যানুয়ালি আপলোড করতে। এটা জাস্ট আনজিপ করবেন। প্লাগইনসে এসে পেস্ট করে দেবেন এবং আবার এটাকে রিফ্রেশ দিবেন। মানে যে প্লাগইনই হোক না কেন আপনারা জাস্ট এই একই সিস্টেমে আপলোড বা আপনারা অ্যাক্টিভেট করতে পারেন। তবে ছোটোগুলো আপনারা অ্যাড নিউ থেকে করতে পারেন, সমস্যা নেই। মনে করেন যে 100-200 বা 500-700 কিলোবাইট পর্যন্ত হলে করতে পারেন, কিন্তু যখন বড় হয়ে যাবে তখন এইভাবে করবেন না। এই যে ওয়ার্ডপ্রেস এসইও আসছে, তো অ্যাক্টিভেট করেন। অ্যাক্টিভেট করার পর এখানে দেখেন দুটো বিষয় খেয়াল করেন, এখানে যে ওয়ার্ডপ্রেস এসইও বা ইওস হ্যাজ বিন আপডেটেড টু ভার্সন আপডেট হয়েছে, ক্লিক হেয়ার টু ফাইন্ড আউট হোয়াটস নিউ। তো আমরা এত দিকে যাচ্ছি না, প্লাগইন অ্যাক্টিভেটেড পাইছি এটা একটা, এই দুটোকে আমরা বাদ দিই। এইটাকে চেক করতে হবে যে এসইও ইস্যু, ইউর থিম কন্টেইনস এ মেটা ডেসক্রিপশন হুইচ ব্লক ওয়ার্ডপ্রেস এসইও ফ্রম ওয়ার্কিং প্রপারলি। বলছে যে আমাদের থিমের মধ্যে একটা মেটা ডেসক্রিপশন নামে একটা মেটা ট্যাগ আছে, যেটা এই ওয়ার্ডপ্রেস এসইও প্লাগইনটাকে ঠিকভাবে কাজ করতে দিচ্ছে না বা দিবে না। ওরা বলছে প্লিজ ভিজিট দ্য এসইও ড্যাশবোর্ড টু ফিক্স ইট, অর বলছে যে আই ডোন্ট নো। ঠিক আছে, মানে বলছে যে আমি জানি কিন্তু আমাকে এটা নিয়ে কথা বলা দরকার নেই, বলছে ডোন্ট বাগ মি, মানে আমার আর কোনো এরর দেখাইও না। তো এখানে আমরা কি করব যে অবশ্যই আমাদের যখন আমরা এই প্লাগইনটা নিয়ে কাজ করব আমাদের এই অপশনটাকে মাথায় রাখতে হবে যে যখন এসইও প্লাগইন নিয়ে কাজ করব তখন আমাদের সাইটের যে ওরা কোনটার কথা বলতেছে আমি আপনাদেরকে দেখাই দিই। হেডারে যাই, এই যে মেটা ডেসক্রিপশন এটার কথা বলতেছে। ঠিক আছে, জাস্ট সিম্পলি দেখেন এইটার কাজ কেমন করে হয়। তো এখানে আসেন, আমরা যাই এসইও ড্যাশবোর্ডে যাই। এসইও ড্যাশবোর্ড মানে সেটিংস থেকে ড্যাশবোর্ড আছে, এই যে সেটিংস থেকে সরি এই যে এসইও আছে, দেখেন এখানে কিন্তু মেসেজ দেওয়া আছে আরেকটা। ঠিক আছে, এখানে একটা মেসেজ দেওয়া আছে যে ইওর থিম কন্টেন্টস, মানে একই ইনফরমেশন। তো আমি চাইলে আমি এখানে যদি ফিক্স ইটে ক্লিক করি, দেখেন যদি ফিক্স ইটে ক্লিক করি তাহলে কি হয়। আচ্ছা, এখানে বলছে যে ব্যাকআপ দ্য অরিজিনাল ফাইল header.php2, এই যে এই নামে একটা কি হিসেবে ওরা ফাইল তৈরি করে কি করছে, সেভ করছে এবং রিমুভ হার্ডকোর মেটা ডেসক্রিপশন, এটা সেভ করছে এবং হার্ডকোরটা ডিলিট করে দিচ্ছে। খেয়াল করেন এখন কি বলতেছে যে ইওর দিস ফাইল হ্যাজ বিন মডিফাইড বাই অ্যানাদার প্রোগ্রাম, ডু ইউ ওয়ান্ট টু রিলোড ইট। তো আমি বলছি হ্যাঁ রিলোড করতে চাই, দেখেন চলে গেছে এবং যেটা এডিট করছি সেটা এখানে সেভ হয়ে গেছে। বোঝা গেছে? এখন আপনি যাচ্ছেন যে না আমারটা তো এডিট করা দরকার, এডিট করে দেখেন কি হয়েছে। এই যে মানে ও প্রথমত এই ফাইলটাকে রিনেম করে সেভ করে আছে, মানে দেখেন সব কিছু ইনফরমেশন কিন্তু ঠিক আছে, তাই না? ও জাস্ট মানে এই লাইনটাকে রিমুভ করা বলতে বোঝা যাচ্ছে যে ও একটা কপি তৈরি করছে এবং কপিটা তৈরি করে এখান থেকে রিমুভ করে দিচ্ছে ফাইলটা, ব্যাকআপ রেখে দিচ্ছে, তাতে করে ইন ফিউচার আপনি এটাকে আবার রিনেম করে যদি header.php নামে সেভ দেন তাহলে আবার কিন্তু ওই ফাইলটা শো করবে। ঠিক আছে, তো এটা করার পর এখানে দেখেন অনেকগুলো অপশন আছে এখানে, যে এখন সেভ সেটিংস দেন তাহলে এই মেসেজটা দেখাবে না, চলে গেছে। এখন এখানে জেনারেল থেকে আমরা ইওর ইনফরমেশনে যাই। এখন বলছে ওয়েবসাইট নেম, ইউআই ব্রাশ আছে, আমরা যদি চেঞ্জ করতে চাই চেঞ্জ করতে পারি। তাহলে বাই ডিফল্ট আমাদের যে সেটিংস থেকে আমাদের যে জেনারেল আছে, সেটিংস থেকে জেনারেল, এখানে যে নামে আমাদের সাইটটা দেওয়া আছে সেটা দেখাবে না, চেঞ্জ হয়ে যাবে। এগুলো এসইও রেসপেক্ট, আপনাদেরকে এগুলো ম্যানুয়ালি লিখে মানে এই প্লাগইনটা নিয়ে আপনাদেরকে নিজে থেকে একটু বুঝতে হবে। এটা প্লাগইন যদি হাতে বোঝাতে চাই অনেক সময় সাপেক্ষ, কারণ এখানে দেখেন কতগুলো অপশন আছে। ঠিক আছে, তারপর ওয়েবমাস্টার টুল, এখানে বলছে যে ভেরিফিকেশন কোড, আমরা যখন এসইও সাবমিট করি অ্যালেক্সা, বিং, গুগল, ইয়াহুতে সাবমিট করি, ওরা একটা ভেরিফিকেশন কোড দেয়। আপনারা কি দেখছেন কখনো? করেন নাই? তো আমি আপনাদেরকে লিঙ্ক শেয়ার করব গ্রুপে, লিঙ্কগুলো দেখে নিন যে সেটা কীভাবে করে ভেরিফিকেশন কোডগুলো করা হয়। ঠিক আছে, এবং আমাদের ব্লগের মধ্যে, বাংলা ব্লগের মধ্যে এসইও টিউটোরিয়ালগুলো আছে, আপনারা দেখতে পারেন।
তাহলে বুঝবেন যে এই ভেরিফিকেশন কোডগুলো কী এবং এখানে কি অ্যাড করতে হবে আপনাকে। এখানে কিন্তু বলছে যে অ্যালেক্সা ভেরিফিকেশন আইডি। তো এখানে দেখেন একটা লিঙ্ক কিন্তু দিয়ে দিচ্ছে, রাইট? দেখেন এই যে স্ট্যাটাস বারে দেখেন লিঙ্ক কিন্তু দিয়ে দিচ্ছে, তাই না? যে এখানে গেলে আপনি এই ভেরিফিকেশন আইডিটা পাবেন। বিংয়েও একই অবস্থা বলছে, তারপরে বলছে কি গুগলেও একই অবস্থা বলছে যে ওখানে গেলে পাবেন। সিকিউরিটির ব্যাপারে এটা বলছে যে এখানে বলছে যে ডিসেবল দ্য অ্যাডভান্স পার্ট অফ ওয়ার্ডপ্রেস এসইও মেটাবক্স। তো আমরা এখানে কি করবো, আমরা এটাকে এনাবল রাখি, এটা অনেক অ্যাডভান্স পার্ট। আচ্ছা, তো এখানে আমরা আরেকটা ব্যাপার সেটা হচ্ছে টাইটেলস অ্যান্ড মেটাতে যাই। এটা হিউজ, টাইটেল অ্যান্ড মেটাটা হিউজ, কারণ প্রতিটা কাজের জন্য, প্রতিটা পেজের জন্য আপনি এখান থেকে টাইটেল কীভাবে শো করবে, মেটা ইনফরমেশনগুলো কীভাবে শো করবে, এগুলো এখান থেকে আপনি দেখা দিতে পারেন। তো এখানে দেখেন যে আমাদের প্রথমত আমরা যদি এখানে হোম পেজে ফিরে যাই, হোম পেজে ফিরে গেলে কী হলো, হোম, তারপর কি এটা হাইফেন, তারপর কি আমাদের সাইটের নাম। এখানে কিন্তু ওটাই ইন্ডিকেট করতেছে যে এই আইকনটাই দেওয়া আছে। আপনি যদি চান দেন আমি এই আইকনটা নিব, সেভ দেন, এবার রিফ্রেশ দেন। মানে এসইও প্লাগইন মিনস আসলে এসইওর মতো করেই করা। দেখেন চেঞ্জ দিচ্ছে। এরপর আরও দেখেন এখানে বলছে যে এনাবল ফোর্স রিরাইট টাইটেল। তো আপনি যদি টাইটেলটাকে রিরাইট করতে চান তাহলে আপনাকে এখানে জাস্ট এনাবল করতে হবে এবং টাইটেলটা রিরাইট করার জন্য আপনাকে অপশন দিবে। তা আমরা চাই না, আমরা যেভাবে করে সাইটে দেওয়া আছে ওইভাবেই থাক। এখন বলছে হোম পেজ, এখানে হোম পেজের জন্য আপনি চাইলে এক্সট্রা করে মেটা ইনফরমেশন দিতে পারেন, পোস্ট টাইপের জন্য দিতে পারেন। আমাদের এখানে অনেকগুলো পোস্ট টাইপ আছে, দেখেন এই যে গ্যালারি, স্লাইডার, সার্ভিস, এগুলো কি আমরা বলে দিয়েছিলাম এই প্লাগইনকে, যে প্লাগইন আমাদের এগুলো আছে। প্লাগইন কিন্তু অটোমেটিক এগুলো কী করছে, ডিটেক্ট করছে। দেখেন এই যে পোর্টফোলিও আমরা আজকে অ্যাড করলাম সেটা এখন এখানে দেখা যাচ্ছে যে এখানে বলছে যে আমাদের মেটার ওপর ফলো মানে এসইওর জন্য অপটিমাইজ হবে কি না। তারপর বলছে যে আসলে এগুলো অনেক অ্যাডভান্স বিষয়, আপনাদেরকে একটু ওই প্লাগইনটা নিয়ে নিজে থেকে রিসার্চ করতে হবে, না হলে আসলে পসিবল না এগুলো বোঝা। আমি যতটুকু পসিবল শর্ট সময়ের মধ্যে অতটুকু আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। মানে এই অপশনটা হচ্ছে টাইটেল আর মেটার অপশনটা হচ্ছে কি যে যতগুলো পেজ আপনি ক্রিয়েট করতেছেন, এখানে পেজ টাইপ ক্রিয়েট করতেছেন, সবগুলোর জন্য স্পেসিফিক্যালি আপনি এসইও করতে পারবেন, বুঝতে পারছেন? তো এই জন্যই মানুষ ওয়ার্ডপ্রেস ইউজ করে, বেটার এসইও পারফরমেন্স পাওয়ার জন্য। ওয়ার্ডপ্রেস অটোমেটিক্যালি এসইওর জন্য অনেক হেল্প করে, যেমন এই প্লাগইন, একটা প্লাগইনই আপনাকে অনেক কাজ কমায় দিবে, বুঝছেন? তারপর সোশ্যাল যাই, সোশ্যাল কি বলছে দেখি। এই যে আপনার সোশ্যাল অ্যাকাউন্টগুলো থাকলে সেগুলো অ্যাড করে দিবেন, সেইগুলো অনুযায়ী আপনার সাইটগুলোকে ইন্ডেক্স করবে, বা আপনার সেই সোশ্যাল যে অ্যাকাউন্টগুলো সেগুলোকে গুগল ইন্ডেক্স করবে বা সার্চ ইঞ্জিন ইন্ডেক্স করবে, সেগুলোর আইডিগুলো আপনাকে এখানে বসায় দিতে হবে। তো এখানে আরও আছে ফেসবুকের এখানে যদি আপনি এক্সট্রা করে ইমেজ দিতে চান সেটা দিবেন। টুইটারের একই অবস্থা আছে, কীভাবে টুইটারের মেটা দেখতে চান, পিন্টারেস্ট একই অবস্থা, গুগল একই অবস্থা। মানে আসলে আপনার বলতে পারেন যে আপনি যদি এই প্লাগইনটা নিয়ে 2 ঘন্টা রিসার্চ করেন, আপনার সাইটের এসইও অনেক অংশে বেড়ে যাবে, অনেক অংশে বাড়বে। কিন্তু যদি ম্যানুয়ালি কাজ করতে চান, আপনাকে মিনিমাম এই কাজগুলো করার জন্য 1 সপ্তাহ, মানে এই অবস্থাতে 1 সপ্তাহ আপনাকে রিসার্চ করতে হবে। কিন্তু এই প্লাগইনটাতে আপনি 2 ঘন্টা রিসার্চ করে বুঝবেন যে আপনার সাইটের জন্য কোথায় কী ইনফরমেশন দিতে হবে, বুঝছেন? আপনারা যখন সাইট নিয়ে কাজ করবেন আপনাদেরকে কিছুটা হলেও এসইও নলেজ রাখতে হবে মাথায়। তো যদি মনে করেন যে এসইও আপনাদের দরকার বা এসইও নিয়ে একটা নলেজ নিতে চান, আমাকে বলতে হবে, তাহলে আমি আপনাকে এসইও নিয়ে কিছু টিউটোরিয়াল দিয়ে দিব। না শিখবো মানে শিখতে হবে, আপনারা যেহেতু সাইট ডেভেলপ করবেন কিছুটা। আচ্ছা, আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট পার্টে আমরা এখন আছি, সেটা হচ্ছে অ্যাডভান্সে গেলাম। সেটা হচ্ছে দেখেন এখানে একটা কি বলছে যে ব্রেড ক্রামস, পার্মালিঙ্কে যাই, দেখি পার্মালিঙ্ক কী বলছে এখানে। তো আরেকটা হচ্ছে কি আরএসএস। কয়েকটা বিষয় এখানে দেখতে হবে যে আরএসএস ব্যাপার নিয়ে এখন বলতেছি না, আমরা প্রথমে পার্মালিঙ্কের ব্যাপারটা নিয়ে কথা বলি। যে এখানে দেখেন যে চেঞ্জেস ইউআরএল, চেঞ্জ ইউআরএল। এখানে বলছে যে স্ট্রিপ দ্য ক্যাটাগরি বেস, ইউজুয়ালি ক্যাটাগরি ফ্রম দ্য ক্যাটাগরি ইউআরএল। তো আমরা এখানে যদি ব্লগে যাই, এগুলো এসইওর জন্য আপনাকে অনেক হেল্প করবে। আমরা কি করি, যখন একটা ক্যাটাগরি ভিজিট করি, ক্যাটাগরি নামে একটা স্ল্যাগ দেখি না, টাইটেল, মনে করেন যে আমার এই যে ক্যাটাগরি, এটা তো আর্কাইভ, এই যে ক্যাটাগরি এগুলো, তাই না? আমি যখন ক্যাটাগরিতে ভিজিট করতেছি, আমার এখানে কিন্তু ক্যাটাগরি নামে একটা আলাদা স্ল্যাগ আসবে, দেখেন আসছে। তো এখানে বলছে যে আপনি যদি চাই যে স্ট্রিপ করতে পারি, জাস্ট এটাকে এনাবল করে দিব, দিয়ে সেভ দিব, তাহলে আমার কি ক্যাটাগরি বেস, যেটা বেসটা থাকবে না, দেখাবে না। এখন রিফ্রেশ করি,
কিসে ক্যাটাগরি পেজ আছে? আর এখানে ক্যাটাগরি লেখা যাচ্ছিল না একটু আগে, এখন আছে? নাই। তো আপনারা চেষ্টা করবেন যখন এসইও ফ্রেন্ডলি সাইট নিয়ে কাজ করবেন তখন মোস্টলি চেষ্টা করবেন আপনাদের সাইটের ইউআরএলগুলো যেন ছোটো ছোটো হয়, বড় বড় না হয়। বুঝতে পারছি? কি বুঝাইলাম বলেন? আপনাদের সাইটের ইউআরএলগুলো যেন ছোট হয়, এসইও ফ্রেন্ডলি হয়। এক গাদা বড় একটা মানে একটা প্যারাগ্রাফ সাইজের একটা ইউআরএল হয়ে গেল, ওটা ভালো হবে এসইওর জন্য? এসইও অলওয়েজ নিট অ্যান্ড ক্লিন খুঁজে। আপনারা যদি কখনো সার্চ করেন দেখবেন যে ইফেক্টিভ এসইও ছোট ছোট ডোমেনের নামে খুব বেশি ইম্প্যাক্ট রাখে, কারণ মনে রাখতে সোজা, ইন্ডেক্স করা সোজা। তো ইউআরএলগুলো অলওয়েজ ছোট ছোট রাখবেন। তো এই যে ইওস দিয়ে আপনার পারমালিঙ্কটাকে অনেকটাই ছোট করে ফেলছেন। দেন সেকেন্ডলি হচ্ছে যে বলছে যে এখানে ক্লিন আপ পারমালিঙ্কস। তো এখানে বলছে যে পারমালিঙ্ককে ক্লিন করতে হবে। দিস হেল্প ইউ টু ক্রিয়েট ক্লিনার ইউআরএল বাই অটোমেটিক্যালি রিমুভিং দ্য স্টপ ওয়ার্ড ফ্রম দেম। তো এখানে বলছে যে স্টপ ওয়ার্ড বলতে কি বুঝাইছে আমি জানি না। এখানে আসলে যে আপনারা যদি কোনো চান যে প্রতিটা পারমালিঙ্কের পর একটা করে আলাদা HTML ফরম্যাট নেবেন, মানে একটা এক্সটেনশন বসাতে চান, তাহলে আপনাকে এটা অ্যাড করে দিতে হবে। এটা HTML আপনাকে অ্যাড করে দিতে হবে। তো আমরা এটা করব না, আমরা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট রেখে দিব। এবং এখানে আচ্ছা এখান থেকে এই অপশনটাই দেখানোর দরকার ছিল। আর ব্রেড ক্রাম্পস এই অপশনটা হচ্ছে এমনটা যে এটা আপনার বর্তমান পেজের নেভিগেশনটা আগে থেকে দেখাই দিবে যে ওই পেজটা আপনার কোন কোন নেভিগেশন থেকে আসছে। মনে করেন আপনি হোম পেজে আসছেন, এরপর কোথায় আসছেন? ব্লগ পেজে। ব্লগ পেজে আসার পর কি একটা সিঙ্গেল ব্লগ পোস্টে আসছেন, তাই না? বা একটা ক্যাটাগরিতে, এখনটা কিন্তু ক্যাটাগরিতে আছেন। সো যখন ব্রেড ক্রাম্পসটা এনাবল করবেন, এখানে বলছে দেখেন যে হাউ টু ইনসার্ট ব্রেড ক্রাম্প ইন ইউর থিম। এখানে একটা টিউটোরিয়াল দিয়ে দিছে। তো আমরা ওটা করার আগে জাস্ট এখানে কি করবো, এনাবল ব্রেড ক্রাম্পস। দেখেন এনাবল করার পরপরই কিন্তু একটা অপশন দিচ্ছে অনেক বড়। তো এটা কিভাবে কাজ করে আমি আগে সেভ দেই। সেভ না দিয়ে বোঝানো যাবে না এটা। আচ্ছা আমরা পোস্টে যাই। আচ্ছা এটা মেবি এখানে মেনুবারে ইনসার্ট করতে হবে পোস্ট। ও সরি, এখানে তো আমি দেখাই দিইনি। এখানে হবে হচ্ছে ক্যাটাগরি, সার্ভিস ক্যাটাগরি, সার্ভিস ব্লগ। আর এখানে বলছে রিমুভ ব্লগ পেজ, এটা থাকবে অবশ্যই বোল্ড দ্য লাস্ট পেজ। আমি এখানে যে যে অপশনগুলো আপনারা দেখা দিচ্ছি আপনারা এখন ভিডিও থেকে সেটা দেখে নেবেন, কিন্তু নাহলে কিন্তু কাজ করতে পারবেন না। আর এখানে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে এই ব্রেড ক্রাম্পটা কীভাবে কাজ করবে সেটা এই টিউটোরিয়ালে দেখানো আছে। মানে মেবি কোনো কোড কল করতে হবে সম্ভবত। এই যে এখানে একটা কোড কল করতে হবে, নাহলে কাজ করবে না। হ্যাঁ, তো এখানে অ্যাডভান্সে গেলে পাবেন। তারপরে এখানে এনেবল করতে বলছে, এগুলো সব কিছু ঠিক আছে। সেভ সেটিংস, আর সেভ সেটিংস করার পর আপনাকে এই যে কোডটুকু আছে, এই কোডটুকু বলছে যে টু ইমপ্লিমেন্ট দ্য ব্রেড ক্রাম্পস ফাংশন ইন ইউর ওয়ার্ডপ্রেস এসইও ইউ উইল হ্যাভ টু এডিট ইউর থিম, কপি দ্য ফলোইং কোড ইনটু ইউর থিম হোয়ার ইউ ওয়ান্ট দ্য ব্রেড ক্রাম্প টু বি। মানে বলছে যে আপনি কোথায় এই ব্রেড ক্রাম্পটা দেখাতে চাই সেইখানেই আমার এই কোডটা বসায় দিতে হবে। তো আমি কোথায় কোথায় চাই বলেন তো, কোথায় কোথায় চাই? আমরা সিঙ্গেল ডট পিএসপিতে চাই না, যে আমাদের সিঙ্গেল পেজ দেখা। আমরা ঠিক টাইটেলের পর না, আমরা ঠিক কন্টেনারের পরপরই চাই। এটা অবশ্যই পিএসপি ট্যাগের ভিতর দিতে হবে। না বুঝলে টিউটোরিয়াল বারবার দেখবেন, বুঝবেন, পড়েন কিছু না। আমি কিন্তু বারবার বললাম এটা কঠিন কিছু না, আপনারা জাস্ট টিউটোরিয়াল দেখবেন তাহলেই হবে। আর যদি বলেন যে না আমি দেখবো না, তাহলে দেখিয়েন না। কারণ এগুলো যদি না দেখেন তাহলে আপনার ক্লিয়ার হতে পারবেন না। আমি তো একটু এটাকে সাইজ করে দিলাম। আমাদের সিঙ্গেল ডট পিএসপিতে দেখাবে। তো সিঙ্গেল ডট পিএসপিতে আমরা এখন আছি, তো আমরা একটু রিফ্রেশ করি, দেখি আমরা সিঙ্গেল ডট পিএসপিতে কিছু দেখাই কিনা। দেখায়?
আমরা হোম পেজ, তারপর ব্লগ পেজ, তারপর আনক্যাটাগরিজ নামে একটা ক্যাটাগরিতে ছিলাম, তারপর আমরা এই পোস্টে আসি। আমরা চাইলে কী করতে পারি, ইজিলি আমরা এই ক্যাটাগরিতে নেভিগেট করতে পারি। মানে নেভিগেশনের ফ্লেক্সিবিলিটির কারণে আমরা ব্রেড ক্রাম ইউজ করি। ঠিক আছে, যে আমার তো দরকার পড়লে তাহলে এমন হতো যে আমি আমার দরকার কি, আমি এখন মনে করেন যে আমার হোম পেজে আসা দরকার, তাহলে আমাকে এখন হোম পেজে আবার ক্লিক করতে হবে, কিন্তু আমি চাচ্ছি যে আমি এখানে ক্লিক করলেই চলে আসতে পারি হোম পেজে, তাই না? আপনারা কি ক্লিয়ারলি বুঝতে পারতেছেন ব্যাপারটা কি? মানে এটা একটা নেভিগেশন কন্ট্রোলিং সিস্টেম। ঠিক আছে, এখন কি হচ্ছে যে আপনি ক্যাটাগরি পেজে পাচ্ছেন না, তো ক্যাটাগরি পেজে পেতে হলে কি করতে হবে, আমাদেরকে আর্কাইভ পেজে আসতে হবে। আর্কাইভ পেজে এসে আমাদেরকে এখানে কন্টেন্টস পেজ হেডিং না, আমাদের এখানে অবশ্যই কন্টেনারের ভিতরে দিতে হবে। এখানে দিলাম, তাহলে আমরা এখানে একটু রিফ্রেশ করি, দেখেন এখানে কিন্তু আবার শো করবো, এটা দেখাবে যে আমরা কোন ক্যাটাগরির ভিতরে আছি এখন, দেখাচ্ছে। মানে যেই পেজে আপনি আছেন সেই পেজটা কিন্তু বোল্ড করে দেখাচ্ছে। আবার ব্লগে যান, এবার দেখেন ব্লগটা হাইলাইট থাকবে, কিন্তু হোম পেজটা হবে লিঙ্ক করা থাকা। মানে আপনি কারেন্ট পেজটা কখনোই লিঙ্ক পাবেন না, বুঝছেন? এখন ব্লগ পেজে আছে নাই, কারণ নাই, কারণ আমরা ওই কোডটা ইমপ্লিমেন্ট করিনি এখনো। তো আমরা কি করতে পারি, এখান থেকে index.php-তে যাই, index.php, তারপর আমাদের কন্টেইনার, এই ঠিক এর ভিতরে আমরা কোডটা পেস্ট করে দিব। আচ্ছা, একইভাবে আমরা আরও কাজ করি, সেটা হচ্ছে page.php-তে যাই, আমরা ঠিক কন্টেইনারের ভিতরে পেস্ট করে দেবো, কারণ আমাদের দরকার page.php-র ভিতরে। হ্যাঁ হ্যাঁ, না ঠিক কন্টেইনারে, এটা কন্টেইনারের উপরে চলে এসছে, সরি, কন্টেইনারের ভিতরে দিলাম। আচ্ছা, আমরা কোডগুলো রিসার্চ করে নিয়ে রিফ্রেশ দিলাম। আগে এই কাজটা করার জন্য অনেক বড় এক পেজের কোড লিখতে হইতো। ঠিক আছে, তো দেখেন এটা কিন্তু বের হয়ে গেছে বাইরে। তো এটাকে আমরা একটু index.php-তে আসি, এটা বাইরে বের হয়ে গেছে, সরি, এটা বাইরে বের হয়ে গেছে। তো এটা কপি করি কন্টেনারের ভিতরে, এগুলোকে আপনারা রিসার্চ করে নিন কোডগুলোকে। এভাবে করে যেখানেই আপনারা চান এগুলোকে আপনারা চাইলে স্টাইল করতে পারবেন নিজেদের মতো। জাস্ট রেসপেক্ট এলিমেন্টে যাবেন, ওরা একটা বাই ডিফল্ট ক্লাস অবশ্যই দিছে যাতে করে আমরা স্টাইল করতে পারি। এই যে দেখেন কোথায় গেল, এই যে এটা এখানে স্টাইল করতে পারেন। দেন সেকেন্ডলি হচ্ছে, অথবা আপনারা এই কোডটাকে একটা মানে একটা প্যারাগ্রাফের মধ্যে নিলেন, নিয়ে বা এটা স্প্যানের মধ্যে একটা আলাদা ক্লাসের মধ্যে নিলেন, নিয়ে সেটাকে ইনস্টল করতে পারেন। ঠিক আছে, জাস্ট আপনাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে যে নিজে থেকে চেষ্টা করতে হবে যে আসলে কোন কাজটা আপনি নিজে থেকে করতে পারবেন। মানে এমনটাই যদি এক্সপেক্ট করে থাকেন যে না আমি দেখাই দিব তারপর হবে, তাহলে কিন্তু কাজ হবে না, আপনাদেরকে নিজে থেকে চেষ্টা করতে হবে আগে। আচ্ছা, তো এটা হলো আমাদের ইও হোস্টের কাজ। এরপর আরও আছে, যেমন টুলসে এখানে, আচ্ছা টুলসের কাজ মানে এই যে আমরা ইম্পোর্ট এক্সপোর্ট করতে প্লাগ ইন পাওয়া যায়, তারপরে ফাইল এডিটর, এখানে কিন্তু টুলস আছে বাই ডিফল্ট যেগুলো আপনারা এখানে ইউজ করতে পারবেন। পরে দেখিয়েন, আমি এদিকে যাচ্ছি না। আর এক্সটেনশন হচ্ছে এদের আরও এক্সটেনশন আছে সেগুলো, সেগুলো। তো এই প্লাগ ইনের কথা এতটুকুই। আর আমরা এখন আরেকটা যেটা দেখবো যে ডাব্লিউপি অপটিমাইজ। এই ডাব্লিউপি অপটিমাইজ মূলত ওয়ার্ডপ্রেসের ডেটাবেসগুলোকে অপটিমাইজ করে। WP Optimize plugin, এটাকে ডাউনলোড করবেন। এটা বলছে ডাটাবেসটাকে ক্লিন করবে অলওয়েজ। যেমন মনে করেন যে আমাদের অনেকগুলো পোস্ট, এর এখানে বলছে যে কেন ইউজ করতে হবে বা কেন আপনি ইউজ করতে পারেন এটাকে। এটা দেখেন এখানে বলছে যে মেজর ফিচার, এখানে কেন ইউজ করতে পারেন যে ট্র্যাক ব্যাক রিমুভ করবে, তারপরে কমেন্ট পাবলিশ হলে কমেন্টসগুলো কী বলছে যে এনাবল ডিসেবল কমেন্ট ফর অল পাবলিশ পোস্ট, তারপরে রিভিশন থাকলে সেটা ডিলিট করতে পারবে, আনঅ্যাপ্রুভড বা স্প্যাম কমেন্ট থাকলে সেটা ডিলিট হবে, তারপরে ট্রেসের মধ্যে যদি কোনো ডিলিট করা পোস্ট থাকে বা কমেন্ট থাকে সেগুলো ডিলিট করে দিবে। তারপরে বলছে রিমুভ অফ আকিসমেট মেটাডাটা ফ্রম কমেন্টস। মানে এখানে দেখেন যতগুলো ইনফরমেশন আছে সবগুলোই আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো কী করবেন এখন, অ্যাড নিউ, ডাউনলোড তো হয়ে গেছে। এখানে সার্চ করেও নিতে পারেন, সার্চ করলে এই প্লাগইনটা চলে আসবে, অথবা আপলোড করতে পারেন। অ্যাড নিউ,
অপটিমাইজ। দেখেন প্লাগিনের সাইজ দেখছেন কতটুকু, 655, ইনস্টল নাও। দেখছেন ছোটো প্লাগিন দ্রুত আপলোড হয়ে গেছে। এবং অ্যাক্টিভেট করেন, এবার অ্যাক্টিভেট করলে এটা মেনু পাবেন WP অপটিমাইজ। বুঝছেন, এখানে যাইতে হবে। আচ্ছা, এখানে দেখেন যে কি বলছে, ক্লিন অল পোস্ট রিভিশন। আমাদের এখানে আমাদের এই সাইটে 60টার মতো পোস্ট রিভিশন আছে ডেটাবেসে জমা হয়ে আছে, যেটা আমাদের সাইটের লোডিং টাইমকে আরও বাড়ায় দিবে। এটা আমাদের সাইটের জন্য খারাপ। দেন বলছে যে 5 অটো ড্রাফট পোস্ট ইন ইউর ডেটাবেস, মানে ডেটাবেসে 5টা অটো ড্রাফট পোস্ট জমা হয়ে আছে, এগুলো আমাদেরকে রিমুভ করতে হবে। সো রিমুভ করার আগে আমরা একটু দেখে আসি যে টেবিলসে যাই, যে আমাদের এই যে ডেটাবেসে যে কাজ করতেছি এই ডেটাবেসে কতগুলো টেবিল আছে আমাদের। দেখেন অনেকগুলো টেবিল আছে কিন্তু এখানে। তো সবগুলো টেবিল কিন্তু আপনাদের না, আমাদের অন্যান্য ব্যাচের যে ক্লাস আছে তাদের টেবিলগুলো এই একই ডেটাবেসে আছে। আপনাদের টেবিল কোনটা বলেন তো? এই যে ব্যাচ 5, এই যে এখান থেকে শুরু, এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে, 19 থেকে 30 পর্যন্ত, এই 11টা। তো এখানে এইভাবে করে দেখতে পারবেন। দেন আপনি এখানে ব্যাকে অপটিমাইজে এসে জাস্ট এই প্রসেসে ক্লিক করলেই অপটিমাইজ করে দেবে। আর অবশ্যই চেক করবেন যে অপটিমাইজ ডেটাবেস টেবিল, এটাও ক্লিক করে রাখবেন। প্রসেসে ক্লিক করা মাত্রই আপনাদেরকে এখানে একটা অপটিমাইজেশন দিবে, যেটা এটা হয়তো পারতপক্ষে আপনারা যেটা দেখবেন যে না আমার তো কোনো চেঞ্জ পাইলাম না আমি, বাট এটা করার মাত্র কী হবে যে আপনার ডাটাবেসটা অলওয়েজ অপটিমাইজেশনের মধ্যে থাকবে, যে আননেসেসারি যে ইনফরমেশনগুলো সেভ হয়ে থাকে সেই আননেসেসারি ইনফরমেশনগুলো সেভ থাকবে না, এবং আপনার ডাটাবেসটা অলওয়েজ কি নিট অ্যান্ড ক্লিন থাকবে, ডাটাবেস ভারী হবে না। এরকম সময় অনেক আপনার কাজ ক্লায়েন্টের কাজগুলো দেখতে পারবেন হয়তো যে অনেক সময় দেখা যায় ডাটাবেস এত বড় হয়ে গেছে যে হোস্টিং কোনো ক্যান্সেল হয়ে গেছে, অথচ ইউজার মাত্র কয়েকটা। এটা একমাত্র কি হয় যে ডাটাবেস যদি ঠিকমতো না হয়, অপটিমাইজ করা না হয়, তাহলে কিন্তু এই সমস্যাটাগুলো হয়। ঠিক আছে, তো দেখেন আমরা যখন অপটিমাইজ করলাম তখন কিন্তু 60টা পোস্ট ডিলিট হয়েছে, 5টা অটোগ্রাফ মুছে গেছে, 2টো আইটেম ট্রে এসেছিল সেটাও রিমুভ হয়ে গেছে, এবং আমাদের যে ডেটাবেসটা ছিল সেই ডেটাবেসটাও অপটিমাইজ হয়ে গেছে। তো এটার কাছে দুটুকুই, দেখেন এখানে কিন্তু কোনো কিছুই নাই। হ্যাঁ, আচ্ছা, তো এরপর আরেকটা যেটা আছে কন্ট্যাক্ট ফ্রম 7-এর কাজ আমরা দেখছি WG টোটাল ক্যাশ। এটা আসলে অনেক বড় একটা প্লাগইন। এই প্লাগইনের কাজ হচ্ছে কি, এটা যে কোনো ধরনের ডাটাগুলোকে ক্যাশিং থেকে করে, কি বলে এটাকে, অনেক সময় আপনাদের মোবাইল থেকে যখন সাইট ব্রাউজ করেন, আমি এক্সাম্পল স্বরূপ বলছি, মোবাইল থেকে যখন কোনো একটা ওয়েবসাইট ব্রাউজ করেন অনেক সময় খেয়াল করবেন যে প্রিভিয়াস কয়েকদিন আগের ডাটাগুলো তখনও দেখায়, যতক্ষণ পর্যন্ত না পেজটা ঠিকমতো রিফ্রেশ হয়। তো এটা কিন্তু এই যে ক্যাশিংয়ের কারণে হয়ে যায়। ক্যাশিংগুলো কী করে, সেভ করে রাখে, যে ও অলওয়েজ আপ টু ডেট হয় না। তো এই জন্য টোটাল ক্যাশ কী করা হয়, এই ক্যাশিং প্লাগইনটা দিয়ে অলওয়েজ ক্যাশিংগুলোকে রিমুভ করে দেওয়া হয়, মানে সেভ থাকবে না। যখন নতুন করে ভিজিট করবেন তখন নতুন করে ডেটা দেখাবে, পুরোনোগুলো থাকবে না। হ্যাঁ, তো এই জন্য এটাকেও একইভাবে এখান থেকে গিয়ে সেভ, এবং ক্যাশিং করার জন্য এটা খুব পপুলার একটা প্লাগইন, এবং অনেক বড় বড় সাইট এই প্লাগইনটা ইউজ করে। যেটা এই যে এখানে বলে দিয়েছে যে ইজি ওয়েব পারফরমেন্স অপটিমাইজেশন ইউজিং ক্যাশিং, ব্রাউজার, পেজ, অবজেক্ট, ডেটাবেস, মিনিফাই অ্যান্ড কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক সাপোর্ট। অনেক সময় দেখবেন যে CDN বলে, CDN, ওটার অর্থ হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, এটা মনে রাখবেন। এটাকে ডাউনলোড দিলাম, দেন এটাও কিন্তু 1 মেগাবাইটের উপরে। হ্যাঁ, এরপর আমাদের প্লাগইন আছে দুটো। এই যেখানে বলছে যে ট্রাস্টেড বাই কাউন্টলেস কোম্পানিজ লাইক AT&T, তারপরে এখানে এই যে ম্যাশাবল, এটা অনেক বড় একটা কমিউনিটি সাইট, নিউজ সাইট, স্যামসাং ম্যাগাজিন, মেক ইউজ অফ ইয়োস্ট, যেটা নিয়ে কাজ করলাম। তারপর এখানে আমার জানাশোনার মধ্যে এই যে এখানে আছে CSS ট্রিক্স, মানে অনেক এরকম সাইট আছে যারা এই প্লাগইনটা ইউজ করতেছে। এবং যদি না বুঝেন যে কীভাবে প্লাগইনটা কাজ করবে, কীভাবে অ্যাক্টিভেট করবে, জাস্ট টিউটোরিয়াল দেওয়া আছে একটা, এখানে দেখে নিতে পারবেন, এটা দেখলেই করতে পারবেন। আচ্ছা, এটাকে জাস্ট আনজিপ করতে হবে। এটা আনজিপ করলে অনেক বড় একটা প্লাগইন হয়, ওই জন্য যখন বড় দেখবেন প্লাগইনগুলো জাস্ট ওগুলোকে ডাউনলোড করে ইনস্টল করবেন। এবং প্লাগইনে আসেন এবার,
যে টোটাল ক্যাশ অ্যাক্টিভেট করবেন। এটার কাজ বা এটাকে ফুললি যদি আপনি ফাংশনাল করতে চান, অনেক ইনফরমেশন আপনার কাছে থাকতে হবে, আপনার সার্ভার জাতীয় ইনফরমেশন অনেক কিছু থাকতে হবে। বা আমি যেটা বলবো যে সেটা হচ্ছে আপনাদের কাজ হবে সিম্পল একটা, সেটা হচ্ছে যে পারফরমেন্স থেকে আসবেন এবং এমটি অল ক্যাশেস করে দিবেন অলওয়েজ। যে যদি কোনো ব্রাউজার হিস্টোরি থাকে সেগুলো সাইট থেকে অলওয়েজ রিমুভ করে দিবেন। তাহলে কী হবে যে যখনই নতুন কোনো ভিজিটর আসবে বা আপনি যখন নতুন করে ভিজিট করবেন তখন সাইটের ইনফরমেশন আপনি দিতে পারবেন। আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট এখানে বলি, সেটা হচ্ছে যে অনেক সময় দেখবেন যে আপনি সাইটে কিছু আপডেট করতেছেন বাট ফ্রন্ট এন্ডে গিয়ে কোনো আপডেট দেখতে পারতেছেন না, আপডেট হচ্ছে না। এটা কিন্তু ক্যাশিংয়ের কারণে হয়। ব্রাউজার ডাটাগুলোকে, প্রিভিয়াস ডাটাগুলোকে সেভ করে রাখে। তো যখন দেখবেন যে এমন প্রবলেম হয়েছে তখন জাস্ট এই পারফরমেন্সে এসে ক্যাশিং করে দিবে, যে এমটি অল ক্যাশ মানে আগের হিস্ট্রিগুলো রিমুভ করে দিবে সব, ঠিক আছে। তো এইটা নিয়ে আসলে বিস্তারিত বলতে গেলে অনেক কিছু বোঝাতে হবে। আসলে এত কিছু বোঝানোর মতো সময় আসলে হয় না। দেখেন কত কিছু আছে এখানে, ঠিক আছে, অনেক কিছু কিন্তু এখানে আছে প্লাগ ইনের আন্ডারে। তো আপনারা লোকাল হোস্টে কাজ করলে নিজে থেকে একটু চেষ্টা করিয়ে এই বিষয়গুলো নিয়ে। যদি আটকায় যান কোথাও যে এখানে বুঝতেছি না, অতটুকু দিয়ে আমাদের গ্রুপে নোটিফাই করবেন, আমি চেষ্টা করবো ওই সাপোর্টগুলো দেওয়ার। আর এটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস ব্যাকআপ টু ড্রপবক্স। এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট, কারণ আপনি সাইট ডেভেলপ করতেছেন, আপনার নিজের হোক বা ক্লায়েন্টের হোক, কিন্তু আপনার সাইটের কোনো ব্যাকআপ নাই, দুদিন পর তো আপনার সাইট যদি হ্যাক হয়ে যায় তখন কী করবেন? অবশ্যই একটা ব্যাকআপ লাগবে। তো এই জন্য আপনাদের অবশ্যই একটা ড্রপবক্সে অ্যাকাউন্ট থাকতে হবে, ঠিক আছে। ড্রপবক্সে অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে, এবং ড্রপবক্সে অ্যাকাউন্ট যখন থাকবে তখনই আপনারা এই প্লাগইনটা নিয়ে কাজ করতে পারবেন। সো আমি জাস্ট এই নামটাকে কপি করলাম, কপি করে প্লাগইন থেকে অ্যাড নিয়ে ক্লিক করি। এখানে জাস্ট সার্চ করে এটাকে, লোকাল হাউস থেকে যখন সার্চ করবে একটু সময় লাগে, হ্যাঁ, জাস্ট আপনারা একটু সময় দিবেন। এবং এই যে এটাকে জাস্ট ইনস্টলে ক্লিক করবেন, ইনস্টল নাও। এবং ইনস্টল নাও হওয়ার পর এখানে কয়েকটা প্রবলেম ফেস করতে পারেন। এক নম্বর হচ্ছে যে প্লাগইনটা লোকাল হোস্টে যখন ইনস্টল হবে তখন এরর দিতে পারে। আমরা দেখি এরর দেয় কি না। দুই অবস্থায় এরর দিতে পারে। একটা হচ্ছে প্রথমে প্লাগইনটা ডাউনলোড হওয়ার সময়, তবে মোস্ট অফ দ্য টাইম ডাউনলোডের সময় এরর দেয় না, কারণ ডাউনলোডের সময় ডাউনলোড হবেই। এরর দিতে পারে যখন অ্যাক্টিভেট করবেন তখন। দেখেন এই বলছে কি যে সাকসেসফুলি ইনস্টল হয়েছে, তার মানে সাকসেসফুলি ডাউনলোড হয়েছে। কীভাবে বুঝবেন? এই যে দেখেন ডাউনলোড হয়েছে, এখন অ্যাক্টিভেট করেন, দেখি অ্যাক্টিভেট করার সময় কোনো প্রবলেম দেখায় কিনা। ও, প্লাগইনটা অ্যাক্টিভেট হয়ে গেছে। আচ্ছা, যদি এরকম সচরাচর হওয়ার কথা না, আমি বলি সচরাচর আপনাদের লোকাল হোস্টে এটা কাজ না করার কথা, রিমোট সাইটে কাজ করবে, সমস্যা করবে না। কিন্তু লোকাল হোস্টে আপনাদের কাজ না করার সম্ভাবনা আছে। যদি কখনো করে সম্ভাবনা, যদি প্রবলেম করে, তাহলে সিম্পলি লোকাল হোস্ট ওপেন করবেন, মানে আপনার ওয়ার্ম সার্ভার ওপেন করবেন, করার পর এটাতে লেফট ক্লিক করে পিএইচপিতে যাবেন, পিএইচপি থেকে পিএইচপি এক্সটেনশন, ঠিক আছে। দেন সিম্পলি এই যে PHP_curl বা এটাকে CURL বলা হয়, এটাকে জাস্ট অ্যাক্টিভেট করে দিবেন, মানে জাস্ট ক্লিক করবেন। হ্যাঁ, ক্লিক করার পর আপনার এই দেখেন লোকাল হোস্ট কিন্তু অটোমেটিক্যালি রিস্টার্ট করতেছে। এখন এই যে রিস্টার্ট হয়েছে, ঠিক আছে। দেখেন এখন এক্সটেনশন কি আছে, এখন অ্যাক্টিভেট আছে। এটা আমার প্রিভিয়াস টাইম অ্যাক্টিভেট করা ছিল, বিধায় ইনস্টল নিচে ঠিকভাবে অ্যাক্টিভেট টিক চিহ্ন ছিল না কেন জানি না, মানে এটা টিক চিহ্ন থাকার কথা ছিল, তো টিক চিহ্ন ছিল না এখানে। বাট প্রিভিয়াস টাইমে আমি এটাকে এনাবল করছিলাম বিধায় প্রবলেমটা এখন দেখায়নি। কিন্তু আপনাদের কিন্তু এটা বাই ডিফল্ট অ্যাক্টিভেট থাকবে না। জাস্ট ক্লিক করবেন এবং কয়েক সেকেন্ড টাইম দিবেন। ক্লিক করার পর দেখবেন যে অটোমেটিক্যালি ওয়ার্ম সার্ভার ও প্রথমে একবার কী করবে যে ডিসকানেক্ট হবে, আবার রিকানেক্ট হবে। দেন আপনাদের এই প্লাগইনটা পরবর্তী সময় আপনি যদি অ্যাক্টিভেট করেন তখন কাজ করবে। আর রিমোট সার্ভারে অটোমেটিক্যালি কাজ করবে, রিমোট সার্ভারে কোনো সমস্যা নাই। তো যেহেতু আমাদের কাজ করছে এখানে, তো আমরা এখানে জাস্ট ব্যাকআপ সেটিংসে যাই।
ব্যাকআপ সেটিংসে যে বলতেছে যে থ্যাংক ইউ ফর ইনস্টলিং ওয়ার্ডপ্রেস ব্যাকআপ টু ড্রপবক্স, এখানে বলছে যে একটা অথরাইজেশন চাচ্ছে। অথরাইজেশন দিতে হবে, কারণ আপনি কোন ড্রপবক্স অ্যাকাউন্টে অ্যাড করবেন, এটা তো বলাই আছে যে ব্যাকআপ টু ড্রপবক্স, সো কোন ড্রপবক্স অ্যাকাউন্টে দিবেন এটা তো বলে দিতে হবে। সো এখানে অথরাইজে ক্লিক করবেন। অথরাইজে ক্লিক করলে ড্রপবক্স ওপেন হবে এবং আপনার যদি কোনো অ্যাকাউন্ট এখানে লগ ইন করা থাকে তাহলে অটোমেটিক্যালি সেইখানে গিয়ে সে রিকোয়েস্ট চাইবে। আমি দেখি আমার কোনো অ্যাকাউন্টে লগ ইন করা আছে কিনা। আচ্ছা দেখেন, এটা আমার পার্সোনাল অ্যাকাউন্টটা কিন্তু আমার এখানে লগ ইন করা আছে। তো আপনাদের যদি লগ ইন করা না থাকে ও ডিরেক্টলি বলবে লগ ইন করতে, ঠিক আছে। যদি লগ ইন করা থাকে তাহলে জাস্ট এরকম অপশন পাবেন যে ওয়ার্ডপ্রেস ব্যাকআপ টু ড্রপবক্স উড লাইক টু অ্যাক্সেস টু ইটস ওন ফোল্ডার অ্যাপ, মানে অ্যাপ নামে একটা ফোল্ডার তৈরি হবে, তার ভিতর WPB2D, মানে এটা বলছে ওয়ার্ডপ্রেস ব্যাকআপ টু ড্রপবক্স। এই অ্যাপ নামে একটা ফোল্ডার তৈরি হবে আগে, তার ভিতরে এই নামে একটা ফোল্ডার তৈরি হবে ইনসাইড ইউর ড্রপবক্স। তো আমি অ্যালাউ করলাম। দেখেন সাকসেসফুলি কানেক্টেড হয়েছে, ঠিক আছে। এখন কানেক্টেড হওয়ার পর দেখি কী অপশন বলে এখন। তো কানেক্টেড যেহেতু হয়েছে আমরা এখন কন্টিনিউ করি। যদি কানেক্টেড না হইতে পারতো এখানে কখনোই কন্টিনিউ করতে দিবে না। সো কানেক্টেড যেহেতু হয়েছে অবশ্যই এখন রিকোয়েস্ট চাচ্ছে। এই দেখেন, দেখছেন ও বলতেছে যে আমার ইউ হ্যাভ 1.3 GB অফ 2.9 GB ফ্রি, মানে আমার বলছে 3 GBর মধ্যে আমার এতটুকু ফ্রি আছে। তো এখন আমি যদি এখানে আসি এবং আমি যদি এটাকে আমি মূল ড্রপবক্সে ফিরে যাই, মানে মূল সাইটে যাই, মূল সাইটে গেলে আমি এখানে আমার ওই অ্যাপ ফোল্ডারটা পাবো। দেখেন অ্যাপ নামে একটা ফোল্ডার পাইছি, এর ভেতরে যাই, আছে WPD, এইটা আমার আগে দিয়ে তৈরি করা ছিল অ্যাপ নামে একটা ফোল্ডার। মানে এটা শুধুমাত্র ড্রপবক্সের এই প্লাগইনটার জন্য না, আমার নিজের প্রয়োজনেই অ্যাপ নামে একটা ফোল্ডার তৈরি করা ছিল। ও যেহেতু অ্যাপ নামে একটা ফোল্ডার পেয়ে গেছে, ও জাস্ট এই ফোল্ডারটা ক্রিয়েট করছে এখানে। তো এর ভিতরে যান, দেখবেন এর ভিতরে কিছুই নেই, কারণ কি আমরা কোনো শিডিউল দিইনি এখনো, আমরা কোনো শিডিউল দেই নেই। সো এখানে বলতেছে কি যে নেক্সট শিডিউল, নো ব্যাকআপ আর শিডিউল ইয়েট, প্লিজ সিলেক্ট এ ডে টাইম অ্যান্ড ফ্রিকোয়েন্সি বিলো। এখানে বলছে যে আমরা চাইলে এখানে বলতেছে যে স্টোর ব্যাকআপ ইন দ্য সাব ফোল্ডার অফ WPD অ্যাপ ফোল্ডার। তো বলতেছে যে আমি যদি এর ভিতরে আরেকটা সাব ফোল্ডার করতে চাই তাহলে এর ভিতরে আমার এখানে ক্লিক দিতে হবে, ঠিক আছে, এবং একটা নতুন ফোল্ডারের নাম এখানে দিয়ে দিতে হবে। তো আমার দরকার নেই, আমি চাই যে আমার এই WPD এর ভিতরেই আমার ব্যাকআপটা জমা হবে। এখানে বলছে ডে টাইম, আমি কবে কবে এটা কি ব্যাকআপ নিতে চাই। আমি বললাম যে মনে করেন আচ্ছা কী বার, হ্যাঁ বুধবার, আচ্ছা বুধবার এটা দিলাম। আমি বলতেছি যে আমার বুধবার এখন কয়টার সময় দরকার, এখন কয়টা বাজে, 1:30টা বাজে। তো অবশ্যই আমাকে নিতে হবে 13টা, কারণ আমাদের তো অলরেডি 12 ঘন্টা চলে গেছে দিনে, তাই না। তাহলে এখন কি 13টার টাইম আমি নিলাম, বাট অলরেডি তো এই টাইমটা পার হয়ে গেছে, কাজ করবে, কাজ করবে না। তো আমাদেরকে এখানে আবার কাস্টমাইজ ডেট, মানে কাস্টমাইজ অপশন দেওয়ার কোনো জায়গা নাই যে আমি 2 মিনিট পরে ব্যাকআপ নিতে চাই সেই অপশন দিব, এটাও নাই। সো এখানে যেটা আপনার দরকার আপনি সেটা এখান থেকে নেবেন। তো আমি সিম্পলি এখানে মনে করেন যে 14টা দিয়ে রাখলাম। আর দেন এখানে বলছি ফ্রিকোয়েন্সি কি উইকলি, আমি বলছি কি উইকলি হবে না, আমার আসলে আমার ডেইলি দরকার, আমার ডেইলি দরকার, আমি ডেইলি দিলাম, ডেইলি ব্যাকআপ হবে আমার এখানে। তো ডেইলি ব্যাকআপ হবে এবং আমার এটা সেভ থাকবে। আর এখানে বলছে কি যে এক্সক্লুড ফাইল অ্যান্ড ডিরেক্টরিজ, এক্সক্লুড মানে কি বাদ দেয়া। আমার কথা হচ্ছে আমি কোনগুলোকে বাদ দিতে চাই না, আমি সবগুলোকেই রাখতে চাই, আমার পুরো সাইটটাই কী হবে সেভ থাকবে। সো আমি জাস্ট সেভ সেটিংস দিব। এখানে যদি এক্সক্লুড করেন তাহলে কিন্তু এক একটা ফোল্ডার বাদ করে দেবো, সো এক্সক্লুড করবেন না। দেখেন সেভ হয়ে গেছে এখন এটা, ঠিক আছে। তো এখানে দেখেন শিডিউলও সেভ হয়েছে, সব কিছু সেভ করা আছে। আমরা এখন যদি এখানে রিফ্রেশ দিই আসবে না, কিন্তু কোনো এখানে ব্যাকআপ পাবেন না, কারণ আমরা এখন পর্যন্ত কোনো ব্যাকআপ ক্রিয়েট করিনি বা আমাদের সেই টাইমটা এখন পর্যন্ত হয়নি ব্যাকআপ ক্রিয়েট করার। তবে ডেফিনেটলি নেক্সট ক্লাসে যখন আপনারা আসবেন তখন আমি এখানে দেখাবো যে ওই সময় ব্যাকআপ তৈরি হয়েছে, ঠিক আছে। তো এটা প্লাগইনের কাজ এতটুকু, এবং অবশ্যই মাথায় রাখবেন যে আপনাকে একটা ড্রপবক্সের অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এবং ড্রপবক্সের একটা মজার ফিচার হচ্ছে যদি রেফারেল থেকে আপনি ড্রপবক্স ক্রিয়েট করেন তাহলে আপনি অ্যাকাউন্টে বোনাস পাবেন 2 GB,
ঠিক আছে, আমার রেফারাল লিঙ্ক গ্রুপে শেয়ার করে দিবেন, আমিও পাবো আপনারাও পাবেন। না ওরা রিজেক্ট করে দিবেন, ওরা রাখবেন না। আচ্ছা হোক, সমস্যা নাই, যা যেভাবে আছে ওভাবে থাকবে। আচ্ছা, এখানে লাস্ট যে আমাদের প্লাগইনটা আছে সেটা হচ্ছে লিমিট লগ ইন অ্যাটেম্পটস। তো এটা যদি এটা তখনই অ্যাক্টিভেট হবে মানে আপনারা যদি সি প্যানেল থেকে কখনো আপনাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করেন, তাহলে বর্তমানে সি প্যানেলগুলো এই প্লাগইনটা ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের সঙ্গেই ইনস্টল করতে পারে। ওরা একটা অপশন দিয়েই দেয় যে এই প্লাগইনটা আপনি ইনস্টল করবেন কি না। প্রতিটা না মানে ম্যাক্সিমাম সি প্যানেলগুলো এখন ওই ওয়ান ক্লিক টু ইনস্টল আছে না, ওই ওয়ান ক্লিক টু ইনস্টল যে ওয়ার্ডপ্রেসের যে ইনস্টলেশন সিস্টেমটা আছে ওর সঙ্গে ইনস্টল করতে দেয়। আপনি চাইলে টিক চিহ্ন দিবেন, ইনস্টল হবে, না চাইলে ইনস্টল হবে না। বাট আমরা চাচ্ছি যে আমরা এখানে ম্যানুয়ালি ইনস্টল করবো এটাকে, তো জাস্ট অ্যাড নেমে যাই আর আমরা প্লাগইনটাকে ডাউনলোড করি। দেখেন আমি কিন্তু সবগুলো এই ওয়ার্ডপ্রেসের এখানে সার্চ করতেছি, তো আপনারাও কিন্তু এভাবে করে এখানে লিখে লিখে সার্চ করতে পারবেন। এই যে এটা, আর ওয়ার্ডপ্রেসের এখান থেকে সার্চ করতে হবে কীভাবে এটা তো আপনাকে জানতে হবে, তাই না? ওয়ার্ডপ্রেসের ওখানে যদি আপনি সার্চ করতে চান তাহলে ডেফিনেটলি আপনাকে টাইটেলটা কপি করতে হবে। টাইটেলটা কপি করে এখানে লিখে দিতে হবে। আপনি যদি কোনো একটা ইউআরএল দিয়ে দেন, ও হয়তো কিওয়ার্ড ম্যাচিং করে পেতে পারে, বাট যখন টাইটেল দিবেন টাইটেল দিয়ে এক্স্যাক্টলি পায়। বুঝছে? ইনস্টল করেন। ইনস্টল হয়েছে, এবার অ্যাক্টিভেট করলাম। আচ্ছা, এটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন এটা কোথায় পাবেন? এই যে সেটিংসে যান, সেটিংস থেকে দেখেন লগ ইন, লিমিট লগ ইন অ্যাটেম্পটস। মানে এটা হচ্ছে কি যে আপনার এমনটা হতে পারে অনেক সময় যে আপনার ইউজার নেম কেউ জেনে গেছে, হতেই পারে, জানাটাই স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে কী হবে যে সে ওই আপনার আইডি দিয়ে বারবার লগ ইন করতে চাইবে, এবং মানে অবশ্যই পাসওয়ার্ড জানে না, ভুল হবে পাসওয়ার্ড, এবং যখন বারবার এমন করবে ডেফিনেটলি আপনার সার্ভারে প্রেশার করতেছে। একটা সময় দেখা যাবে যে হুট করে সে পাসওয়ার্ডটা বের করে ফেলছে। তো এই জন্য রেস্ট্রিক দিবেন যে যদি কেউ কখনো ইউজার নেম জেনে থাকে, ও যদি 2বার বা 3বারের বেশি লগ ইন করতে ভুল করে, ইভেন আপনি নিজেও, আপনি পাসওয়ার্ড জানেন বাট ভুলে গেছেন, জানতেন বাট ভুলে গেছেন, কিন্তু আপনি চেষ্টা করতেন 2বার 3বার, এমনটা হতেই তো পারে। তো সিকিউরিটি পারপাসে জাস্ট আপনারা কী করবেন যে যেই হোক সে যদি 3বারের বেশি ট্রাই করে, 3বার ফেইল করে, মানে 3বার যদি রিট্রাইস করে, তাহলে তার অ্যাকাউন্টটা কী হবে, লক হয়ে যাবে। এবং কী বলছে যে মিনিট লকস, মানে আমরা কী করতেছি, আমরা এত কম সময় কখনো লক দিব না, আমরা দিব কি 300 মিনিট, মানে 5 ঘন্টা। কারণ অনেক সময় দেখবেন হ্যাকাররা এসে বসে আছে যে কখন আনলক হয়, এমন একটা সময় দিবেন যে ও বসে থাক, পরে হ্যাঁ, তাহলে তো আপনি নিজেও লগ ইন করতে পারবেন না। তবে আপনি রিসেট করে নিতে পারবেন, কারণ আপনার কাছে ইমেল অ্যাড্রেস আছে, রিসেট করতে পারবেন। তবে এখানে অ্যাটলিস্ট একটা বড় সময় দেওয়া দরকার, যাতে করে সে বিরক্ত হয়ে চলে যায় এখান থেকে। তারপরে লক আউট বলছে, তবে হ্যাকাররা কিন্তু অনেক ধৈর্যশীল। না, তারা তো না, কিন্তু তারা ইনকেস যদি কোনোভাবে আপনার সাইটে অ্যাক্সেস করতে পারে, তারা তো আপনি একজন ডেভেলপার বা একজন প্রোগ্রামার, আপনার কোডকে তারা ভাঙতেছে, তো আপনার চেয়েও তারা অবশ্যই এক্সপার্টনেস রাখে। তো সব হ্যাকাররা রাখে না, যারা ভালো কাজের জন্য ভালো কিছু করে তারা জানায়, এবং যারা মানে খারাপ উদ্দেশ্যে করে তারাও জানায়। সব হ্যাকাররা ভালো কিছু জানে না, এটা বলবো। তবে হ্যাকিং অনেক বড় একটা প্রোগ্রামিং নলেজ, মানে প্রোগ্রামিং নলেজ রাখি করতে হয়। আমরা কোড তৈরি করি আর ওরা কোডটা ভেঙে ফেলে, চিন্তা করে পান। হ্যাঁ, তো বলছে যে 4 লকআউটস ইনক্রিজ লকআউট টাইম 24 আওয়ার। যদি এই একই আইডিটা যদি 4বারের বেশি হয়, লক হয়, এবং 4বার রিলিজ হয়, এবং পরবর্তীবার যদি আবার লক হয়, তাহলে ওকে 24 ঘন্টার আগে আর লক আউট করতে দেওয়া হবে না। আর এখানে বলছে যে 12 ঘন্টা আনটিল রিসেট, মানে সে 12 ঘন্টার আগে আর রিট্রাই করতেই পারবে না। এমনটা হতে পারে তাকে পেজটা দেখাবেই না, হতে পারে না। আর এখানে একটা ব্যাপার কি যে নোটিফাই অন লক আউট, মানে বলছে যে অবশ্যই আপনাকে নোটিফাই করবে যে ওই লগ আইপি, মানে ও যে আইপি থেকে বারবার হেড করতেছে সেই আইপিটা আপনাকে এখানে মেইলে নোটিফাই করে জানাবে।
যে এই আইপি থেকে লক করতেছে, আপনি জাস্ট ওই আইপিটা ধরে আপনার সাইটে ব্লক করে দিতে পারবেন। ঠিক আছে, এরকম আইপি ব্লকার ওয়ার্ডপ্রেসের অনেক প্লাগইন আছে যেটা দিয়ে আপনি আইপিগুলোকে ব্লক করে দিতে পারবেন, যে ওই আইপিগুলো কাজই করবে না। মানে ও যদি ব্রাউজ করে ও দেখবে একটা হোয়াইট ফেস দেখে বসে যাবে এবং মেসেজ দিবে যে ইউর আইপি হ্যাজ বিন ব্লক ফর দিস সাইট। তাকে আইপি চেঞ্জ করে আবার আসতে হবে, তো আবার একই ভুল করবে, আবার ওটা ব্লক করে দিবে, কতবার করবে। ঠিক আছে, তো আসলে এগুলো অনেক অনেক ব্যাপার, এগুলো সিকিউরিটির ব্যাপার। তো সিকিউরিটিগুলো আপনাদেরকে আরও মানে খুব স্ট্রংলি হ্যান্ডেল করতে হবে, এবং শুধুমাত্র এই প্লাগ ইন দিয়ে সিকিউরিটি হয় না, ওয়ার্ডপ্রেসের নিজস্ব কিছু সিকিউরিটি আছে যেটা নিয়ে আমি আপনাদেরকে মানে নেক্সট ক্লাসগুলোতে দেখাবো যে কীভাবে মিনিমাম সিকিউরিটিগুলো কীভাবে আপনারা মেনটেন করবেন, এবং সেটা অবশ্যই দেখাবো হচ্ছে যখন আপনারা সাইটটাকে রিমোট সার্ভারে নিয়ে যাবো, অবশ্যই নেক্সট ক্লাসে। আমরা নেক্সট ক্লাসে দেখবো যে কীভাবে একটা ডোমেইন নিতে পারবেন, কীভাবে এই হোস্টিংয়ের মধ্যে আপনার ডাটাবেস দিতে পারবেন। রেসপন্সিভ দেখাবো, রেসপন্সিভ তো অবশ্যই দেখাবো, ওটা বেশিক্ষণ লাগবে না দেখাইতে। মানে এই আমাদের নেক্সট ক্লাসটা এগুলো নিয়ে হবে, তারপরে আমরা রেসপন্সিভে চলে যাবো। ঠিক আছে, শনিবারে, হ্যাঁ। শুক্রবারে